এখন কাজ জিয়াদ লোক নাই তো আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কথা শোনা যাচ্ছে? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা কি ব্যাপার, এত ঝাপসা আসতেছে কেন? এক সেকেন্ড। ওকে, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার মাফ করে, পরীক্ষাগুলো দিতে পারবো কিনা, ধন্যবাদ। ওকে, আচ্ছা, পরীক্ষাগুলার আমি একটা ইয়ে দিয়েছি, আপনারা কি সবাই পেয়েছেন? আচ্ছা, যদি না পেয়ে থাকেন আপনাদেরকে আমি বলে দিয়ে রাখি, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তা সেক্ষেত্রে কেউ যদি গ্রুপের মধ্যে খবর না রেখে থাকে তাহলে তাদের জন্য আমি একটু বলে দেই। সেটা হচ্ছে এমপিবিয়ান, এমপিবিআন, মানে তার আগে হচ্ছে www.mpbian.com। এটাতে গিয়ে আপনি আগামীকাল থেকে পরীক্ষাগুলো দিতে পারবেন। হ্যাঁ, আগামীকালকে আপনি mpbian.com-এ আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ফার্স্টে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা ওই রেজিস্ট্রেশনের জন্য আর কি মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা দিবেন এবং আপনাদের নামটাম এগুলো দিয়ে চাইবে, ওগুলো দিয়ে আপনি ঢোকার পরে আপনারা প্রথমে প্রথমে দিবেন, প্রথমে যাবেন হচ্ছে পরীক্ষাতে। পরীক্ষা যে অপশনটা আছে সেখানে পরীক্ষা থেকে আপনি যাবেন ক্লাস 1 2 3 4 এগুলা থেকে নিচে আছে চাকরি প্রস্তুতি, এই চাকরি প্রস্তুতিতে যাবেন। চাকরি প্রস্তুতিতে যাওয়ার পরে আপনার সাবজেক্ট থাকবে অনেক কিছু, তার মধ্যে গণিত সিলেক্ট করবেন। গণিতের পরীক্ষা যেহেতু দিচ্ছেন সেখানে একটাই এখন পরীক্ষা অ্যাভেলেবেল আছে, সেই পরীক্ষাটা আপনারা ওখানে স্টার্ট এক্সাম দিবেন। স্টার্ট এক্সাম দিলে 20 মিনিটের এক্সাম। 20 মিনিটের এক্সামটা আমাদের মোট 30 কোশ্চেন আছে, মানে 30টা কোশ্চেন আছে। এই 30টা কোশ্চেনের মধ্যে আপনার মানে 30টা কোশ্চেন 20 মিনিটের মধ্যে দিতে হবে। যেহেতু আমাদের নর্মালি বিসিএস এর যেই ফরম্যাট আর কি, বিসিএস এর ফরম্যাটে প্রতিটা সঠিক অ্যান্সারের জন্য 1 করে প্লাস হয়, আর ভুল হলে -0.5 যায়, মানে অর্ধেক মার্ক কাটা যায়। আর অ্যান্সার না করলে তো 0, মানে মার্কটা নেগেটিভ মার্কিং হচ্ছে না। এটার উপরে বেস করে আমাদের ইয়াটা হবে। তবে আমি এটার একটা ইয়া তৈরি করব, এটার মানে মেধা তালিকা তৈরি করব। মেধা তালিকার মধ্যে একটা এক্সাম একাধিকবার দেওয়া যাবে। প্রথম যেই এক্সামটা হবে, সেই প্রথম যে এক্সামটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যার উপরে, মানে সংখ্যার উপরে, সংখ্যা, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কি, এখানে সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে, দশমিকের যোগ গুণ ভাগ আছে। হ্যাঁ, তারপরে ওই যে বিভিন্ন টাইপের নর্মালি এক্স টেক্স ধরে যে অঙ্কগুলো আছে সেগুলো আছে, তারপরে ভাজকের সংখ্যা নির্ণয় আছে। এই রিলেটেড আমাদের 30টা কোশ্চেন আর কি, মানে বাস্তব সংখ্যার উপরে ফার্স্ট এক্সামটা হচ্ছে।
ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ আমাদের এক্সাম গুলো শুরু হবে, চ্যাপ্টার ওয়াইজ। তো ফার্স্ট এক্সাম যেহেতু এটা, আপনারা এই এক্সামটা দিবেন, এই এক্সামটা আগামীকালকে যে কোনো সময় দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা আগামীকালকে দিতে কেউ যদি মিস করে তাহলে পরশুদিনও দিতে পারবে, পরশুদিনও দিতে পারবে। হ্যাঁ, পরশুদিনও দিতে পারবে। তারপরে আমি একটা মেধা তালিকা তৈরি করব। তবে একটা এক্সাম একাধিকবার দেওয়া যাবে, একাধিকবার দেওয়া গেলেও আমি যে মেধা তালিকা তৈরি করব শুধুমাত্র ফার্স্ট বার ট্রাই করছে যেই, সেইটার উপরে। কারণ একবার এক্সামটা দেওয়ার পরে ওইটার অ্যান্সার শিট গুলো ওখানে পাওয়া যাবে আর কি। এক্সাম ফিনিশ করার পরে ওই অ্যান্সার গুলো ওখানে দেখা যাবে, অ্যান্সার গুলো কোনটা সঠিক কোনটা ভুল, মানে আপনি কোনটা অ্যান্সার করেছেন, কয়টা অ্যান্সার করেছেন, কোনটা ভুল হইলো কোনটা সঠিক হলো। আর এই এক্সামটা যখন শেষ হয়ে গেল, আমি যেদিন মেধা তালিকা তৈরি ইয়া করে দিব, ওই দিনই আমি এইগুলোর জন্য এই যে পিডিএফ যেটা প্র্যাকটিস পিডিএফ এর জন্য যে শীটটা, সেটা আবার আমি পাবলিশ করে দিব। তাহলে সলিউশন তো আমার আমার ইয়ার মধ্যেই আছে, মানে আমার ভিডিও দেখে সলিউশন নিতে হবে। মানে সলিউশনটা হচ্ছে আমার ভিডিও দেখে, এই মানে অ্যান্সার দেওয়া থাকবে, মানে ইয়ার মধ্যে যা যা আমি দিব সেগুলো সবগুলোই আমার এই যে ক্লাসের মধ্যেই থাকবে, ক্লাস রিলেটেড জিনিসগুলাই আমাদের ওখানে থাকবে, ক্লাসের বাইরে না, আমাদের ক্লাসের জিনিসগুলাই থাকবে। ক্লাস ভালো করে বুঝতে পারলে সবগুলাই পারবেন। আর আরেকটা বিষয় যে মানে প্রথমে আরেকটা কথা বলি, আর পিডিএফটাও আমি দিয়ে দিব, মানে যখন এক্সাম যেদিন আমি পাবলিশ করে দিব, তারপরে এই রিলেটেড যতগুলো পিডিএফ আছে, হ্যাঁ নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ পিডিএফ পাওয়া যাবে সবকিছু। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই মানে ধারাবাহিকভাবে পড়াশোনাগুলো করতে থাকেন। আমি ম্যাথের এক্সাম নেওয়ার সাথে সাথে আমাদের টার্গেট হচ্ছে যে আরো অন্যান্য সাবজেক্টের এক্সাম গুলো পরবর্তীতে নেওয়া আর কি। আচ্ছা, এটা কি সোহাগ শরীফ? আচ্ছা, ওকে, সোহাগ শরীফের কোশ্চেন আছে। বলেন। আসসালামু আলাইকুম স্যার। বল। ওয়ালাইকুম সালাম। স্যার বিষয়টা হচ্ছে যে আমি হচ্ছে একটু বাইরে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো স্যার আপনার এই যে ক্লাস রুটিন অনুযায়ী আজ আমরা হয়তোবা 4টে টপিকস পিছনে পড়ে গেছি। স্যার এক্ষেত্রে আপনার ক্লাস রুটিন অনুযায়ী আমাদের এই মাসে শুনতে পাচ্ছি না, মানে মিউট হয়ে গেছেন নাকি? না, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার এখানে কি প্রবলেম? নাকি বা আপনার মতামত কি, এটা প্লিজ একটু জানাবেন। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ শরীফ ভাই, আমি সোহাগ শরীফ, আবার আবার একটু বলতে হবে। আমি আসলে মানে শোনা যাচ্ছে না, এরকম একটা ফরম্যাটে ছিলাম। আর একটু স্যার বলেন। বিষয়টা স্যার আমরা হচ্ছে আজকে হচ্ছে 8 তারিখ স্যার, আমরা অলরেডি 4টা ক্লাস পিছিয়ে পড়েছি। ওকে। স্যার আমাদের এই মাসের 27 তারিখের মধ্যে বীজগণিত সহ পাটিগণিত কমপ্লিট করার কথা ছিল, বাট যেহেতু আমরা 4টা ক্লাস অলরেডি পিছিয়ে পড়েছি, এখন আমরা এই 27 তারিখের মধ্যে কি পাটিগণিত বীজগণিত কি কমপ্লিট করতে পারবো? এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? আর বিষয়টা হচ্ছে স্যার পাটিগণিত থেকে বীজগণিতে কিছু ক্রিটিক্যাল টপিকস আছে, যেরকম বিন্যাস, সমাবেশ, অসমতা, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স। এই টপিকস গুলো কিন্তু স্যার আপনি এক ক্লাসে মনে করেন যে অনেকে বুঝতে একটু প্রবলেম হতে পারে, যে কারণে ওইখানে আপনার একের অধিক ক্লাস নেওয়া লাগতে পারে। স্যার তো সেই ক্ষেত্রে আমরা কি 29তম মানে 43তম বিসিএস এর যথাযথ সময়ের আগে কি আমরা কি কোর্স করতে পারবো, কমপ্লিট করতে পারবো কিনা, এই আচ্ছা। বিষয়টা আপনি কাইন্ডলি আমাদের ইনশিওর করবেন। আর এক্ষেত্রে আমার একটা প্রস্তাব আছে স্যার, এটা আপনি ভেবে দেখবেন আর কি, আমি ভাবছি যেটা, যেহেতু আপনি এত সুন্দর করে ক্লাস করার পরেও যাদের বুঝতে সমস্যা হয়, এমন তো না যে সবাই বুঝতে সমস্যা হয়, যাদের বুঝতে সমস্যা হয় দেখা যাচ্ছে যে মানে সিম্পল একটা বিষয় বারবার কোশ্চেন করতে থাকে, এই ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছে, টাইম আচ্ছা। ওয়েস্ট হচ্ছে। তো আচ্ছা। সেক্ষেত্রে তারা এমনও হতে পারে যে আপনি যেহেতু এটা গ্রুপে ক্লাসটা করে দেয়া থাকে, আপনি বেসিকটা স্ট্রং করে দেওয়ার পরে একই নিয়মে অঙ্কগুলো 2-4টে করে দিলেন, কিন্তু তারপরে যদি তাদের বেশি প্রবলেম হয় তারা গ্রুপ থেকে পুশ অন করে করে মনে করেন সময় নিয়ে তারা সলভ করে নেবে। জি স্যার, এটাও বিবেচনা করে দেখবেন। আর যেহেতু মনে করেন বীজগণিতের একটু সময় আরো বেশি লাগতে পারে, আমার মানে আমার ধারণা, আপনি জানেন কিনা,
হুম হুম। সেক্ষেত্রে আপনি স্যার এই মাসের মধ্যে কিভাবে কি করতে চাচ্ছেন, আপনার প্ল্যানিংটা কাইন্ডলি একটু বলেন প্লিজ। থ্যাংক ইউ ওকে, স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, ভালো ভালো জিনিস উনি বলেছেন। ওকে, বাস্তব সংখ্যার পিডিএফ আজকে পেলে খুব ভালো হতো, এক্সাম দিতে ভালো হতো। আচ্ছা, ওকে। পিডিএফ এর চেয়ে মানে বিষয় হচ্ছে যে আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্লাসগুলো ভালো করে আগে করেন। আচ্ছা, পিডিএফটা কি আগে পাবলিশ করে দিব? করে দেওয়া যায় অবশ্য, ঠিক আছে। আমি তাহলে কালকে সকালে পিডিএফটা আগে পাবলিশ করে দিব নি, এক্সাম দিতে পারবেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, এক্সামও কালকে দিতে পারবেন, কালকেই পিডিএফটা তাহলে পাবলিশ করে দেবো, সমস্যা নেই। কালকে সকালে বা দুপুরের মধ্যে পাবলিশ করে দেবো। ওকে, আচ্ছা। আর আরেকটা, এই যে ইনি আসল কথা বলছে, ক্লাস যদি না বুঝেন পিডিএফ দিয়ে কি হবে? পিডিএফ তো প্র্যাকটিসের জন্য, তাই না? মানে এটা তো আর বই না যে আমি ওখানে এক এক করে আমি সুন্দর করে করে বুঝাই দিব, এটা তো না, ঠিক আছে। এক্সামের পরে মানে উনি উনি সুন্দর কথা বলছে আর কি, ওটা তো প্র্যাকটিস করার জন্য, কিন্তু আসল তো বুঝতে হবে মানে ক্লাসগুলো আর কি। হুম, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ওনার যে কথাটা বলছে, উনি উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে আমাদের মানে বিসিএস এর তো আসলে 29শে অক্টোবর একটা ডেট আছে, তাই না, বিসিএস এর জন্য। তো অন্যান্য বিষয়গুলোকে আমি মাথায় রেখেই আমরা অনেক মানে আমি আমার রুটিনটা সাজিয়েছিলাম। তো আমি জানি যে রুটিন যখনই আমি সাজাই তখন তখন আমার মাথার মধ্যে এটা জিনিস থাকে যে প্লাস মাইনাস আমাদের প্লাস আর কি, সবসময় ক্লাস অবশ্যই প্লাস হয়। মনে করেন 5টা থেকে 6টা ক্লাস আমরা লেটে থাকি আর কি, 5টা থেকে 6টা ক্লাস যদি লেটে থাকি আমরা, তো এতে খুব বেশি প্রবলেম হয় না। খুব বেশি কেন প্রবলেম হয় না, কারণ আলটিমেটলি আমরা দেখা যায় যে যেখানে পরবর্তীতে আমরা যেই ক্লাসগুলো নিয়েছি ওখানে যেমন মানসিক দক্ষতার রিলেটেড যেগুলো ক্লাস আছে বা অন্যান্য যেগুলো ক্লাসগুলো আছে ওগুলোকে আমরা সিঙ্ক্রোনাইজ করে আনতে পারি, কারণ মানসিক দক্ষতার ক্লাসগুলোর অনেকগুলো পোর্শন কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে পেয়ে যাই। যেমন আমরা আমরা যখন পড়লাম যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট, এরকম যে আমরা পড়লাম, এটা কিন্তু মানসিক দক্ষতার মধ্যেই কোশ্চেনটা আসছে। আবার দশমিকের গুণ এবং ভাগ, এটাও কিন্তু মানসিক দক্ষতার মধ্যেই আসছে। তো আমাদের অনেক টপিকগুলো মানসিক দক্ষতার টপিকগুলো ম্যাথের মধ্যেই কাভার হবে। হ্যাঁ, সেই জন্য শেষ পর্যন্ত দেখা যাবে যে মানসিক দক্ষতা এক্স্যাক্টলি পিওরলি মানসিক দক্ষতা যেইটুকু যেইটুকু আসলে আমাদের দরকার হবে সেগুলো আমরা যখন পড়বো খুব বেশি টাইম লাগবে না। আর এখানে যে ডেট গুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনাদেরকে এটা বলতে পারি যে আমাদের মানে প্রিপারেশন মোটামুটি সবকিছু মিলায় আমাদের 20 বা 25 তারিখের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে। তো এই আর কি, আর কিছু না। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি, পড়াশোনা আমরা স্টার্ট করি, এগুলো তো আমি বললাম। এখন বাকিটা আপনারা দেখেন, কারণ আলটিমেটলি আমি তো তাড়াতাড়ি পড়ালে আমারই সুবিধা, আমি তাড়াহুড়া করি না এই কারণে যাতে করে আপনারা ক্ষতির মধ্যে না পড়েন, আর কিছু না, ঠিক আছে। আমি তো পড়াতেই পারি, আমি যত আমি যত দ্রুত পড়াবো তত মানে আপনারা আপনাদের নেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু নেওয়ার অনেক সময় ক্ষমতা নাও থাকতে পারে। ওকে, আমি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের যে কথাটা আছে, একটু থামেন, আমরা একটু editing। আর অনলাইনে পড়তে গেলে 2-1 দিন টেকনিক্যাল প্রবলেম হবে, মানে এই যে গতদিন যেমন আমাদের একটু ইয়া ছিল, হ্যাঁ 29 অক্টোবর, তো গতদিন যেমন টেকনিক্যাল প্রবলেম ছিল সেটা সেরকম হতে পারে, কারণ আলটিমেটলি অনলাইনে এই জিনিসটা খুব বেশি অস্বাভাবিক কিছু না। ওকে, হৃদয় সাহের
কোনো ক্রিয়েটিভ কোশ্চেন থাকলে বলতে পারেন। হৃদয়, বলেন। হৃদয় বলেন, আনমিউট করেন। হৃদয় শাহরিয়ার, আপনি কি কোশ্চেন করেছেন না? কোশ্চেন ছিল না কি জানি লিখছেন। হৃদয় শাহরিয়ার, হ্যাঁ আনমিউট করেন, আনমিউট। কই চলে গেছে? বুঝলাম না। ওকে, আমরা 76 পর্যন্ত করেছিলাম। আসেন আমরা রেডি, সবাই রেডি হয়েছি? সবাই কি আমরা রেডি হয়েছি? এই টাইপের অঙ্ক, এই যে কমে গেল, পার্সেন্টেজ কমে গেল, বেড়ে গেল, এই জিনিসগুলো আমরা গতদিন করেছি। হ্যাঁ, কমে গেল বেড়ে গেল এই পার্সেন্টেজ গুলা আমরা করেছি। তো ইসলাম, হ্যাঁ মোহাম্মদ ইসলাম, আনমিউট করেন। স্যার বলেন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার আমি একটা মেসেজ দিয়েছি আপনাকে, স্যার ওই মেসেজটার উত্তর দিলে স্যার আমি উপকৃত হতাম। কি মেসেজ দিয়েছেন মুখে বলেন। স্যার হঠাৎ করে স্যার আমার মাস্টার্স পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে থেকে, স্যার মাস্টার্স পরীক্ষা, এই জন্য স্যার আমি ক্লাসগুলো করতে পারতেছি না। হুম, এখন স্যার আমি জানতে চাচ্ছি যে পরের মাসে স্যার ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবো কিনা, আর ওই আপনার পরীক্ষাগুলো দিতে পারবো কিনা। দিতে পারবেন। আচ্ছা শুনেন, একটা একটা জিনিস কি মনে করেন, আপনার এই জিনিসটা করতে পারবেন কিনা এই রকমের প্রশ্নগুলা কি এই ক্লাসের মধ্যে করা কি খুব উপযোগী? মানে মনে করেন যে ক্লাস টাইমের মধ্যে যদি আপনি কোশ্চেন করেন, এটার অ্যান্সার যদি আমি দেওয়া শুরু করি, আরেকজন যদি আরেকটা এরকম কোশ্চেন করে, এটা কি উপযোগী হবে নাকি? আপনার ফোন করা উচিত এই জন্য। এটা কিন্তু আলাদা সময় ফোন করা উচিত। ক্লাস টাইমে যদি আপনি এই কোশ্চেন করে যদি টাইম নষ্ট করেন, ক্লাস তো টাইমটা তো একটা ফিক্সড। আমরা কি 12টা পর্যন্ত, 8টা থেকে 12টা পর্যন্ত কি ক্লাস করতে পারবো? মানে থাকবে এই ক্লাস, ইয়াটা থাকবে। আমি বললাম যে থাকবে, সমস্যা নেই। তবে এই টাইপের কোশ্চেন কষ্ট করে আপনারা একটু ফোন করে করবেন। আবার ওই কোশ্চেনটা আমি দেখি নাই, ওই জন্য আপনি যেই ভাষায় লিখছেন যে আমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন না কেন, এটা কি কোনো কোনো এটা কি ম্যানার হলো? মানে এইটা কেমন ম্যানার, আমি এটা বুঝলাম না। মানে এটা কেমন ধরনের ম্যানার যে একটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি কিনা, মানে এটা কি ধরনের ম্যানার? একজনের কাছে পড়তেছেন মানে কি, অনলাইনে পড়তেছেন জন্য এইভাবে করে কথা বলা উচিত? আচ্ছা ঠিক আছে, দেখেন এইখানে আমরা কিন্তু 86 পর্যন্ত কোশ্চেন, 86 পর্যন্ত মানে সবগুলোই একই ছিল। অ্যাকচুয়ালি আমাদের এটাও আমি করাইছিলাম, হ্যাঁ এত পার্সেন্ট কমে গেল, ওকে এটা করিয়েছিলাম। 86 নাম্বারটা, তারপরে এত পার্সেন্ট মুনাফায় আসল 5 বছরে এত টাকা হয়। ওকে, উনি সরি বলছে, হ্যাঁ ইটস ওকে ভাই, সমস্যা নাই। মানে ব্যাপারটা আমার আমার মুখ থেকে আমি একটু মানে রুড হলে আপনারা আবার মন খারাপ করেন না, আপনাদেরকে আমি স্টুডেন্ট হিসেবেই তো ট্রিট করি। মানে যদি নর্মালি ট্রিট না করি, স্টুডেন্ট যেহেতু আমি পড়াচ্ছি, তাই একটু রুড হলে আপনাদের মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? কারণ আমার কিছু তো শেখানো উচিত আপনাদের, শুধু পড়াশোনার বাইরেও তো একটা কিছু শেখানো উচিত, এই জন্য এভাবে করে বলছি, এই জন্য মাইন্ড করেন না আর কি। ওকে ঠিক আছে, দেখেন সবাই খেয়াল করেন, আমরা 6% মুনাফায় এটা এই টাইপের কোশ্চেনও পড়েছি। 5% মুনাফায় বার্ষিক সুদ 100 টাকা হবে, কত টাকা? এই যে দেখেন ভাইয়া, এইখানে একটু আলাদা, মানে এই যে এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু একটু আলাদা। এই টাইপের কোশ্চেন গুলা ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে যে বার্ষিক 5% হার সুদে কত টাকার মাসিক সুদ বা কত টাকার বাৎসরিক সুদ এত টাকা হবে। যেমন এইখানে দেখেন, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এখন পর্যন্ত করি নাই। দেখেন আগের চেয়ে এখানে একটু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট? যে না না না, কোন আসলের এটা করছি, সরি সরি সরি, এটাও করছি, এগুলাও করছি।
এগুলা সব করছি না আমরা, এই টাইপের সবগুলো করছি না? দুই একটু একটু আপনারা অ্যান্সার দিয়ে দেন তো, তাহলে আমি বুঝবো যে আপনাদের মনে আছে কিনা। সবাই একটু অ্যান্সার গুলো দিয়ে দেন তো, এইটার অ্যান্সারটা দিয়ে দেন, এই জিনিসের অ্যান্সারটা দিয়ে দেন। মনে করেন এই কোশ্চেনটার অ্যান্সার দেন যে বার্ষিক 10% হার সুদে। হ্যাঁ, এগুলো কিন্তু সব করেছি আমরা, যে আর এর মান হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 0.1 আর এর মান। কত টাকা বিনিয়োগ করলে, মানে হচ্ছে পি এর মান জানতে চাওয়া হয়েছে, কত বছরে, মানে 4 বছর, এন এর মান হচ্ছে 4 বছর, 200 টাকা সুদ পাওয়া যাবে, মানে আই এর মান হচ্ছে 200। তার মানে আই ইকুয়াল হচ্ছে পি এন আর। ঠিক আছে, তার মানে পি সমান আই বাই এন আর। তার মানে আই এর মান কত? আই এর মান হচ্ছে 200, এন এর মান হচ্ছে 4 বছর, আর এর মান হচ্ছে 10%, মানে 10/100। মানে এটা তো 10% মানে 10/100, তাহলে 10 এদিকে উপরে 100 লিখি, তাহলে হ্যাঁ, তাহলে কত আসে? একটা শূন্য কেটে দিলাম, হ্যাঁ ভেরি গুড, 500 না? এ নাম্বার অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? মানে এটা ইজি ছিল, এটা আই ইকুয়াল পি এন আর আর কি। মানে আমাদের এগুলো যে করিয়েছি, মানে অনেক সময় স্কিপ করলে অনেকে মনে করে যে আসলে এটা এই টাইপের অঙ্ক করি নাই। আমি যেটা হচ্ছে 90 নাম্বার অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা এখন পর্যন্ত করি নাই, মানে যেটা আমি খুঁজতেছিলাম যে এর পরের টাইপটা আর কি। এইটা টাইপের অঙ্ক আমি করি নাই কথাটা যখন বলতেছি, যে এইখানে সমস্যাটা কোথায়, সমস্যাটা দেখেন, সুদে আসলে মানটা দেওয়া আছে, সুদে আসলে মানটা দেওয়া আছে। তো সুদে আসলে যে মানটা দেওয়া আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আমার এখানে মূলধনের পরিমাণ যদি দেওয়া থাকতো, সুদ আসল থেকে কিন্তু আমরা মূলধন বিয়োগ করলে আমি সুদ পাইতাম। আবার যদি সুদের পরিমাণ দেওয়া থাকতো, তাহলে সুদ বিয়োগ করে আমি মূলধন পাইতাম। কিন্তু এখানে দুইটাই দেওয়া নাই, সুদও দেওয়া নাই, মানে মূলধনও দেওয়া নাই। তার মানে আমাকে সুদ আসল নিয়েই কাজটা করতে হচ্ছে। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? আমরা এর আগের অঙ্কগুলাতে দেখা গেছে রেট বের করতে দিছে, যেখানে সুদ আসল দেওয়া ছিল সেখানে মূলধন দিয়ে দিছে যে এত টাকা সুদে আসলে এত টাকা হয়েছে। তাহলে ওখানে তো আসল দেওয়া ছিল, তাই আসলটা বিয়োগ করে দিয়ে আমি সুদের মানটা পেয়েছি। কথাটা কি বুঝেছেন? মানে এই অঙ্কটাতে ঝামেলাটা কোথায়, এটা কি বুঝেছেন? এই অঙ্কটাতে ঝামেলাটা কোথায়? মানে আমি যদি মূলধনটা দেওয়া থাকতো, তাহলে আমি সুদ আসল থেকে মূলধন বিয়োগ করে আসল পাইতাম, মানে আসল বিয়োগ করলে আমি সুদ পাইতাম। আবার যদি সুদ দেওয়া থাকতো, সুদ আসল থেকে সুদ বিয়োগ করে আমি আসলটা পাইতাম। তার মানে আই আর পি এর মধ্যে একটা জিনিস পাইতাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আই ইকুয়াল পি এন আর এর কথা যদি আপনি চিন্তা করেন, এইখানে আমি কিন্তু আইও পাচ্ছি না, পিও পাচ্ছি না, মানে দুইটা আমার কাছে আননোন থেকে যাচ্ছে। কথা কি বুঝেছেন? মানে সমস্যাটা কোথায় বুঝেছেন সবাই? সমস্যাটা কি বুঝেছেন সবাই? মানে দুইটা জিনিস আননোন থেকে যাচ্ছে আমার, আই এবং পি, মানে দুইটা আননোন আছে। তো এইটা আমরা কিভাবে করে করব? আমরা তো জানি যে আমি যদি বলি সুদ আর আসল যোগ করলে, তাহলে মানে সুদ মানে হচ্ছে আই আর আসল মানে হচ্ছে পি, সুদ আর আসল যোগ করলে আই মানে যেহেতু পিএনআর, তার মানে পিএনআর যোগ হচ্ছে পি, এইভাবে করে বলতে পারি। মানে সুদ আসল মানে তো এ, তাহলে এ মানে হচ্ছে আই যোগ পি, আই মানে পিএনআর প্লাস হচ্ছে পি। তাহলে সুদ আসলের মানটা দেওয়া আছে, সুদ আসলের মান দেওয়া আছে 4 দিয়ে 4টা শূন্য, প্লাস এই দুটা থেকে আমি যদি পি কমন নেই, তাহলে পি কমন নিলে থাকে 1 প্লাস এনআর, 1 প্লাস এনআর। তার মানে পি এর মান দাঁড়ায় হচ্ছে 4 এর পরে 4টা শূন্য, 1 প্লাস এন, এন এর মান হচ্ছে 20 বছর, আর বার্ষিক 5% হার সুদে ইন্টু 5, এইখানে 100 দিয়ে গুণ চলে যাচ্ছে। তার মানে কত দাঁড়াচ্ছে? সরি সরি সরি, এটা আবার কি করলাম, 5 এখানে 100 দিয়ে 5/100 আর এর মান। তার মানে এখানে যদি আমি কাটাকাটি করি, 5 20 100, এখানে কিন্তু 2 চলে আসে, তাই না? কারণ 5 দিয়ে কাটলে এখানে 20 আছে, 20 কে 20 দিয়ে করলে এখানে 1 আসে। তার মানে 1 একে 2, মানে 4 এর পরে 1 2 3 4, 4টা শূন্য, তাকে 2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আসতেছে 20, তারপরে হচ্ছে আরো 3টা শূন্য, তার মানে অ্যাকচুয়ালি 4টা শূন্য, 2 এর পরে 4টা শূন্য, মানে খ নাম্বার হবে অ্যান্সার। আমি আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। কোশ্চেনটা এইভাবে করে করতে গেলে এই রকম করে অ্যান্সারটা দিতে হবে, এরকম করে আপনাকে একটু ক্যালকুলেশনটা করতে হবে।
এখানে মানে খুব বেশি কিছু কঠিন না, মানে এখানে ব্যাপারটা বুঝতে হবে সুদ আর আসল যোগ করলে সুদ আসল হয়, সুদ আর আসল যোগ করলে সুদ আসল হয়, ঠিক আছে? সুদ আর আসল যোগ করলে যেহেতু সুদ আসল হয়, তাই এইটা হচ্ছে সুদ আসলের মান। সুদ আসলের মান মানে হচ্ছে এ মানে যদি সুদ আসল বলি, তাহলে আই প্লাস পি এর মান, মানে সুদ যোগ আসলের মানেই তো সুদ আসল, তাহলে আই প্লাস পি এর মান হচ্ছে এই এই 40,000 টাকাটা, 40,000 টাকা হচ্ছে সুদ যোগ আসলের মান। তাহলে আই এর মান তো পি এন আর পি এর মান পি, তাহলে এইটুকের মান হচ্ছে পি প্লাস পি এন পি কমন নিলে 1 প্লাস এনআর থাকে, বা এনআর প্লাস 1 থাকে, যাই বলেন না কেন। সেখান থেকে আপনি জাস্ট পি এর মানটা বের করতে হইলে 4,000, এই 1 প্লাস এনআরটাকে যদি এই পাশে নিয়ে আসেন, এন এর মান বসাবেন 20, আর আর এর মান হচ্ছে 5/100, 5% মানে 5/100, কাটাকাটি করলে এখানে 1 থাকে, 1 একে যোগ করলে 2, তার মানে 40,000কে 2 দিয়ে ভাগ করলে আসে 20,000। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? মানে এই টাইপের এই 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 অঙ্কটা একটু কঠিন হলো কেন? এই টাইপের এই অঙ্কটা কঠিন হলো এই কারণে যে আমাকে সুদ আসল দিয়ে অঙ্কটা করতে হলো। এ সমান যে পি প্লাস আই বা আই প্লাস পি যেটাই বলি না কেন, এই পি প্লাস আই যে মূলধন, আই এর মান হচ্ছে পি এন আর, এখান থেকে পি কমন নিলে 1 প্লাস এনআর থাকে, 1 প্লাস এনআর থাকে। আমার সমস্যা হচ্ছে যে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এনআর, এটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হচ্ছে। মানে এখানে আই বের করারও সিস্টেম নাই আমার, পিও ডিরেক্ট বের করার সিস্টেম নেই, এ তে কনভার্ট করতেই হচ্ছে। তার মানে এ তে কনভার্ট করলে এ এর মান দেওয়া আছে, এখানে এ এর মান আমি বসাবো, এখানে এন এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, পি এর মানটা বের করতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে পি সমান আসতেছে এ বাই 1 প্লাস এনআর, এই এ মানে ছিল হচ্ছে 40,000, 1 প্লাস এনআর, এন এর মান ছিল হচ্ছে 20 বছর, আর আর এর মান হচ্ছে 5/100, 5% মানে 5/100। আর এইটা থেকে আমরা জাস্ট এইটা কাটাকাটি করলে আমাদের 5 5 পাচ্ছি, তার মানে 40,000 ভাগ 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে কি 40,000 ভাগ হচ্ছে 2। আর কি না বুঝার কি কোনো কারণ আছে? আমি কি সব ভেঙে দিয়েছি না? মানে 20,000 অ্যান্সার হচ্ছে, ক্লিয়ার না? মূলধনের পরিমাণ 20,000, ক্লিয়ার? কারো সমস্যা থাকলে একটু আমাকে বলেন আর কি, কারো কোনো সমস্যা থাকলে। সমস্যা থাকলে এখনই বলেন, কোশ্চেন আছে, তাহলে আমি আনমিউট করে কোশ্চেনটা শুনবো যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলো কিনা। এ মানে এ মানে হচ্ছে মানে সুদাসল আর কি, অ্যাকিউমিলেট, অ্যাকিউমিলেট করলে যেটা হয়। আর সি দিয়ে এইটারই সুদাসলের পরিমাণটা যদি আমরা সি দিয়ে প্রকাশ করি তখন এটা হয়, এটা সাধারণত আমরা প্রকাশ করি কি দিয়ে? সি দিয়ে করি হচ্ছে ওই যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আর সরল মুনাফার ক্ষেত্রে সুদ আসলের পরিমাণটাকে আমরা সুদ যোগ আসলকে এ দ্বারা প্রকাশ করি। প্রবলেম নাই, বুঝতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। মানে এ মানে কি এটা কিন্তু জিজ্ঞাসা করাটা উচিত হয়নি কেন? আমি কিন্তু প্রথম ক্লাসে, এটা তো 3 নাম্বার ক্লাস আসলে সুদ আসলে, মানে আমাদের এইটা তো 3 নাম্বার ক্লাসে এসে এটা জিজ্ঞাসা করাটা উচিত হয়নি, কারণ আমরা কিন্তু আগে এটা পড়েছি, তাই না? এটা আপনারা করেন তো, এটা যেহেতু 14তম বিসিএস এ আসছে, কোশ্চেনটা আপনারা করেন, এটা করে ফেলেন। মানে আপনারা সূত্রটা ইউজ করবেন এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এনআর, এটা ডিরেক্টলি ইউজ করেন, তাই না? পি প্লাস পি এনআর, পি কমন নিলে 1 প্লাস এনআর হয়। যেহেতু আমাকে মূলধনের মান বের করতে বলছে, পি ইকুয়াল একবারই লিখতে পারেন এ বাই 1 প্লাস এনআর। এর মান হচ্ছে সুদাসল, সুদাসলের পরিমাণ হচ্ছে 50,000, তারপর 50,000 ভাগ 1 প্লাস এন মানে 20, আর এখানে 5%, 5/100, আবার তো ওই 1 1 একে 2, তার মানে এটার অর্ধেক, তার মানে 25,000 হবে অ্যান্সার। আগের মতোই না, একেবারে সেম অঙ্ক, সেম অঙ্ক। ঠিক আছে, মানে আপনাদের কি আই ইকুয়াল পিএনআর অঙ্কগুলা খুব ভালো লাগছে না? আই ইকুয়াল পিএনআর এর মজা না? আই ইকুয়াল পিএনআর দিয়ে সব অঙ্ক দিয়ে হয়, মানে একটা নিয়মে যদি সব অঙ্ক হয় সেই কথা অঙ্ক কিন্তু করতে মজা বেশি। হ্যাঁ,
আচ্ছা, এটা করে ফেলেন, এটা করে ফেলেন, এটা 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 করে ফেলেন যে বার্ষিক 8% সরল মুনাফায় আমরা যদি করি যে এটা কি হবে, তাহলে ওই যেহেতু সুদে আসলের পরিমাণটা দেওয়া আছে, তার মানে এ ইকুয়াল, আপনি এখানে দেখবেন যে সুদও দেওয়া নেই আসলও দেওয়া নেই, আমাকে কত টাকা বলছে, তার মানে আসলের পরিমাণটা বের করতে বলছে, আসলের পরিমাণটা বের করতে বলছে, তার মানে পি এর মান বের করতে বলছে 1 প্লাস এনআর, তার মানে পি ইকুয়াল এ বাই 1 প্লাস এনআর। এ এর মান হচ্ছে 1036 ভাগ 1 প্লাস এন, এন এর মান হচ্ছে 6 বছর 8%, 8 ভাগ 100, তার মানে আমাদের কাটাকাটি যায় 4 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 4 25 100, এখানে আসে, আরে কোথায় 25 দিলাম, 4 দিয়ে কাটলে 4 25 100, আর 4 দুগুণে হচ্ছে 8, তার মানে অ্যাকচুয়ালি কত দাঁড়ায়, 1036 ভাগ, দেখেন উপরে আছে 12 আর নিচে আছে 25, আমি যদি এখানে লসাগু করি 25, তাহলে 25 আর 12 যোগ করলে হচ্ছে 37, তার মানে এখানে হচ্ছে 1036 ইন্টু 25 ভাগ ভাগ হচ্ছে 37টা, ওকে, তার মানে 37-এর কি এটা ইয়ে যায়, কোনো কি ভুল হয়েছে? আচ্ছা, 3 দিয়ে দিলে 3 সাথে 21, 3 3 9 যায় না, 3 দুগুণে 74, তার মানে আমাদের আসতেছে 6 আর এটা হচ্ছে 9 না, 2 6, 8 যায়, 7 8 56, 3 8 24, 24 আর 5 29, তার মানে এখানে থাকে কাটাকাটি করলে 28 যায়, তাহলে 28 ইন্টু 25, 28 গুণন 25 করে, 28 গুণন 25 করলে 5 দিয়ে করলে মানে 5 8 40, 40 শূন্য, 5 দুগুণে 10, 10 আর 4 হচ্ছে 14, এখানে 8 দুগুণে 16, হাতে থাকবে 1, এখানে হচ্ছে 5 0 0 7, 7000 না, ক্লিয়ার? ক্যালকুলেশনটা বড় আর কি। বুঝেছেন সবাই, ক্লিয়ার? ওকে, আচ্ছা শুনেন, একটা জিনিস আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, আমি সবসময় এই কথাগুলো বলি, হ্যাঁ এই কথাগুলো বলি, ভালো করে মনোযোগ দেন। মনে করেন 28-কে 25 দিয়ে আপনি গুণ করতেছেন, এই কথাগুলো একটু খেয়াল করবেন, মানে আপনাদের কাজে দিবে। মনে করেন আমি সবসময়, মনে করেন অনেক সময় আমি 5 দিয়ে গুণ করা শিখাই, আমার পেজের মধ্যে আছে, আমার চ্যানেলের মধ্যে আছে, অনেক সময় শিখাই। এই 25 দিয়ে গুণ করা, দেখেন 25 দিয়ে গুণ করা মানে যে কোনো সংখ্যাকে আপনি 25 দিয়ে গুণ করতেছেন। আমার তো 37 আসে না। আচ্ছা, উনি বলছে যে ওনার 37 আসে নাই। আচ্ছা, 37-এর বিষয়টা আসছে কোথা থেকে সেটা আরেকটু আগে বললে ভালো হইতো। এখানে এই যে দেখেন, এইটা কি এই 6 দুগুণে 12 না, এটা হচ্ছে নিচে ছিল 1036-এর নিচে ছিল 1 প্লাস 12 ভাগ 25, 25 যদি লসাগু করেন নিচে, তাহলে 25 লসাগু করলে কি 25 আর 12 যোগ করলে 37 আসে না, এভাবে 37 আসছে, আর উপরে 1036 আসছে। বুঝেন নাই এখনো? বুঝছেন? মানে এই জিনিস আসছে, আর কিছু না। ক্লিয়ার? তানজিলা, না তানজিলা কি আসলে, তানজিলা, তানজিলা বুঝেছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যেটা যেটা কথা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, আমি তো ভুলে গেলাম। আচ্ছা, 28-কে 25 দিয়ে আমরা গুণ করতেছি, হ্যাঁ এই টাইপের যখনই আপনি জিনিসটা দেখবেন, যেমন মনে করেন আপনাকে আমি যদি বলি
ধরেন 46-কে 50 দিয়ে আপনি গুণ করেন। হ্যাঁ, আপনার সহজ উপায়টা আমি বলি, সহজ উপায়টা বলি। মনে করেন 46-কে 50 মানে কি 100/2 না? 100-কে 2 দিয়ে ভাগ করলেই তো 50 আসে। তাহলে আমি যদি 46-এর অর্ধেক করতে পারি, আগে 46-এর অর্ধেক হচ্ছে 23, এবং 100 দিয়ে গুণ করা মানে তো দুইটা শূন্য পাশে লাগাই দেওয়া, তাহলেই কিন্তু আমরা 46-কে 50 দিয়ে গুণ করে ফেলতে পারতেছি। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? কোন সংখ্যাকে 50 দিয়ে গুণ করা মানে কি তার অর্ধেক করে 100 দিয়ে গুণ করা, একই কথা না? তাহলে তার অর্ধেক করা তো আমার জন্য খুব ইজি। তাহলে অর্ধেক করে দিছি, লাস্টের দুটো শূন্য বসাই দিছি। এই ট্রিক্স গুলো আপনাদের কিন্তু মাথার মধ্যে চলাচল করতে হবে। আমি নর্মাল নিয়মে দেখাই, তার মানে এইটা নয় যে এই ট্রিক্স গুলো যদি আপনার মাথার মধ্যে খেলা করে, তাহলে সুবিধাটা বলি আমি। 28x25 দিছে, তাহলে 25 মানে কি? 25 মানে কি আমি আমি কি লিখতে পারি না যে 100-কে 4 দিয়ে ভাগ করলেই তো 25 আসে? তার মানে এইটার 4 ভাগ যদি আমি করি, 28-এর 4 ভাগ হচ্ছে 7, তারপরে দুটো শূন্য বসাই দিলে কিন্তু 700। তাহলে 28-কে আর 25 দিয়ে গুণ করা লাগে না। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন আপনি? মানে এই ট্রিক্স গুলো একটু মাথার মধ্যে, মানে কোনো কিছুকে 25 দিয়ে গুণ করা, 5 দিয়ে গুণ করা, এই আদি গুণ করা, এগুলো জিনিসগুলো কি আপনার টাইম সেভ করবে। আমি সবসময় এটা বলি যে আপনি যদি এইভাবে করে চিন্তা করেন, তাহলে আপনার টাইম সেভ করবে, টাইম অনেক সেভ করবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? পুরাই ম্যাজিক। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। মানে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু প্রচুর আমি ভিডিও দিয়েছি, আপনারা যদি মানে ভিডিওগুলো দেখেন, মানে হ্যাঁ, যে কোনো সংখ্যাকে আমি বলছি এই তোমরা তোমরা মনে করো 14-কে 5 দিয়ে গুণ করবা, তাহলে কি করবা? 14-এর অর্ধেক করবা, তাহলে 7, তারপরে একটা শূন্য বসাই দিবা, তাহলে 70 হয়ে গেল। তো এই যে ভিডিওগুলো যে দিচ্ছি, এইখানে মেইন কথা 5 মানে 10-কে 2 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যায়। তাহলে এই 14-কে এইটা যখন আমি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 7, তারপরে 10 দিয়ে গুণ করলে তো 70। বিষয়টা মুর্দা কথা এটা, মানে এই কথাটা বলে দিলে আর স্টুডেন্টরা অতটা মজা পায় না। হ্যাঁ, আমি সেজন্য বলি যে এটা ম্যাজিকের মতো কাজ করতেছে। হ্যাঁ দেখো, এই যে মনে করো 16-কে তুমি 5 দিয়ে গুণ করবা, বা 36-কে 5 দিয়ে গুণ করবা, মজা দেখো, 36-কে 5 দিয়ে গুণ করলে 36-এর অর্ধেক করো 18, তারপর একটা শূন্য বসাই দিবা, তোমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? মানে এখন মানে ওদের স্টুডেন্টদেরকে আমি যেমন বইয়ের সময় যখন লিখেছি, তখন আবার আমি বলছি হ্যাঁ 5 মানে হচ্ছে 10/2, তার মানে প্রথমে অর্ধেক করো, তারপরে 10 দিয়ে গুণ করো, তাহলেই হয়ে যাচ্ছে। বিষয়টা এই টাইপের আর কি। ওকে, ক্লিয়ার না? 5 দিয়ে গুণ করা, 25 দিয়ে গুণ করা, 50 দিয়ে গুণ করা, বিষয়গুলো একই টাইপের আর কি, আর কিছু না। হ্যাঁ, 125 দিয়ে গুণ করা, একই টাইপের। ওকে, ঠিক আছে। একই অঙ্ক, একই অঙ্ক আর না করাই, একই অঙ্ক করানোর কোনো দরকার নাই। কত টাকা সুদে আসলে এত টাকা হবে, সেই অঙ্ক সেম ভাবে করে ফেলবেন, সেম ভাবে করে ফেলবেন। এত এত সুদে পরিশোধ করেছেন, এই জন্য তাকে এত পার্সেন্ট, কত টাকা ধার নিয়েছেন, এটা বেশি সহজ। মানে আগেরই অঙ্ক, এত টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। প্রথমটা আই ইকুয়াল পিএনআর, মানে বিষয়টা হচ্ছে আই ইকুয়াল পিএনআর, তাই না? এটা এটা তো সহজ আর কি। এটা আর এর মান দেওয়া আছে কত টাকার, তার মানে পি এর মান বের করতে বলছে 5 বছরের, তার মানে এন এর মান দেয়া আছে, আর 4 টাকা হবে, তার মানে সুদ 4 টাকা হবে। সুদ মানে হচ্ছে আই এর মান 4 টাকা হবে। ঠিক আছে, পারা যাবে? প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা, আই ইকুয়াল পিএনআর, মানে প্রথম দিককার অঙ্ক আর কি। এখানে 4 ইকুয়াল পি এর মান বের করতে বলছে, এন এর মান হচ্ছে 5 বছর, আর আর এর মান হচ্ছে 4/100। তার মানে আমাদের পি এর মান হচ্ছে 4 ইন্টু 100 ভাগ 5 ইন্টু 4, কাটাকাটি করলে 20 আসে না? 20 বছর। করলাম আর কি, মানে একই অঙ্ক আসছে, তাতে কি হয়েছে? মানে আপনাদের ব্রেইনটা যাতে কাজ করে, একই অঙ্ক, তাতে কি? মানে আমার মাথায় যে এরকম করে কাজ করতেছে, আপনারা অনেকে দেখে ভাবতেছেন একই কি অঙ্ক, আসলে কি করছি। তাই এইটার জন্য মাঝে মধ্যে 2-1টা আগের অঙ্ক করাই দিচ্ছি, এমন না যে মানে আমি সবগুলো স্কিপ করে চলে যাচ্ছি। একই অঙ্ক বলতেছি, কিন্তু সবারই তো সবসময় মাথার মধ্যে ডিরেক্টলি ক্যাচ করবে না যে একই অঙ্ক যে। হ্যাঁ, এরকম করলে এটা একটা মানে বলা যায় যে রিভিশনও হয়ে যায়,
মাঝে মাঝে করে ফেললে দুই একটা অঙ্ক, ঠিক আছে? এটাও তো একেবারেই সেম আর কি। ওকে, 2 বছরে শতকরা কত সুদে এত টাকা 3 বছরে, এটা তো আগের অঙ্ক, আবার এই অঙ্ক আবার আসছে, সেই অঙ্কগুলা। হুম, ওকে। বার্ষিক সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? ওকে, শুনেন, সুদে আসলে দ্বিগুণ হবে, কথাটা কথাটা ভালো করে বুঝেন। সুদে আসলে দ্বিগুণ হবে। এবারে এটা একটু আলাদা টাইপ, সহজ অঙ্ক, সব আই ইকুয়াল পি এন আর ভাই, মানে কোনো খেলা নাই এখানে। বলেন 100 টাকা, এই 100 টাকা কিসের মান? একটু আমারে বলেন, এটা 100 টাকা কিসের মান? 100 টাকাটা কিসের মান? 100 টাকা কিসের মান? আইপিএনআর, আইপিএনআর কিসের মান? অবভিয়াসলি পি এর মান, তাই না? পি এর মান হচ্ছে 100 টাকা। ভেরি গুড, পি এর মান হচ্ছে 100 টাকা। 100 টাকা হচ্ছে পি এর মান। ওকে, তো পি এর মান 100 টাকা, দেওয়া আছে এন এর মান হচ্ছে 5 বছর, সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে এটা হচ্ছে দ্বিগুণ মানে 200 টাকা। তাহলে সুদ আর আসল যোগ করলে যদি 200 টাকা হয়, তাহলে আই এর মান কত? 100 না? মানে কথাটা বুঝেন, সুদ আর আসল যোগ করে যদি 200 হয়, কারণ এইটার দ্বিগুণ মানে কি, একের দ্বিগুণ মানে 200, এই যে 100 এর দ্বিগুণ মানে কি 200, সুদে আসলে দ্বিগুণ হবে মানে কি, এই যে 100 টাকা সুদে আসলে 200 টাকা হবে। তাহলে সুদে আসলে মানে কি, এর মান হচ্ছে 200, তার মানে আই এর মান হচ্ছে 200 মাইনাস 100 মানে হচ্ছে 100। তাহলে সেখান থেকে আই ইকুয়াল, যদি আমি পিএনআর বলি, আই ইকুয়াল পিএনআর, তাহলে আমাদের আর এখানে কিসের মান, সুদের হার, আর এর মান হচ্ছে আই বাই পিএন ইন্টু 100%। আমরা জানি, আমরা পার্সেন্টেজ পাইতে চাইলে, আর এর মান পার্সেন্টেজে পাইতে চাইলে 100% দিয়ে গুণ দিই। আই এর মান হচ্ছে 100, পি এর মানও 100, এন এর মান হচ্ছে 5 বছর ইন্টু 100%। তার মানে 100 কাটা গেল, এটা কাটাকাটি করলে 20%। সবাই কি বুঝেছি? কথা কি বুঝেছি আমরা? ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন, সুদের হার কত হলে, বার্ষিক সুদের হার কত হলে এত টাকা, যে কোনো কত টাকা, হ্যাঁ, সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে, 8 বছরে সুদে আসলে কি হবে, 3 গুণ হবে, সুদে সুদে আসলে, সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, আপনাদেরকে আপনাদেরকে একটা আমি কথা বলি, হ্যাঁ, আপনাদেরকে একটা আমি কথা বলি, যে সুদ যদি, আমি যদি বলি সুদে আসলে 3 গুণ হবে, তার কোনো মূলধন, তাহলে মূলধনের মান যদি এক্স টাকা হয়, আপনাদেরকে আমি একটু কথাটা বলি, মূলধনের মান যদি এক্স টাকা হয়, মূলধনের মানটা যদি এক্স টাকা হয়, তাহলে সুদ আসল মিলে কত গুণ হবে, মানে কত কত হবে, কি বলছে এখানে, 8 বছরে কত গুণ হবে, সুদ আসল মিলে কত গুণ হবে, মানে কত কত হবে, কত হবে, 3 গুণ মানে কত হবে, 3x হবে না, সুদ আর আসল মিলে? তাহলে আপনারাই বলেন যে তাহলে এইখান থেকে আমি মুনাফার মান কত, আই এর মানটা কত, একটু আমাকে বলেন তো, আই এর মানটা আসলে কত, একটু আমারে বলেন, আই এর মানটা কত, আই এর মান, হ্যাঁ, এই যে সুদ আসল থেকে আসল বাদ দিব, 3x থেকে এক্স বাদ দিব, তাহলে 2x, 2x হবে আসলের মান, সরি আই এর মান, মানে মুনাফার মান হচ্ছে 2x হবে। আর এখানে 8 বছরের কথা বলা আছে, এন মানে 8 বছর দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি, আচ্ছা 3x দেই না একটা, এটা যদি 8 দিয়েছি, এটা 2x, ওকে, তাহলে আমরা কি বলতে পারি আই ইকুয়াল, যদি পিএনআর হয়, আমাদেরকে যেহেতু আর এর মান বের করতে বলছে, আর ইকুয়াল আই বাই পিএন, তার মানে আই এর মান হচ্ছে 2x মানে 2x, পি এর মান এক্স, এন এর মান 8 বছর ইনটু হচ্ছে 100%। তার মানে কাটাকাটি করলে এক্স এক্স কাটা যায়, এখানে আসে 4, তার মানে 4, এখানে আসতেছে 25%। ক্লিয়ার কিনা? 4 25 100, সবাই ক্লিয়ার?
আচ্ছা, এই টাইপের অঙ্কগুলা যেহেতু খুব ইম্পর্টেন্ট, আমি আমার ভিডিওতে মানে আমার ইউটিউবে বা ফেসবুকে ভিডিওতে আমি এটা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, শর্টকাটের শর্টকাট একটা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, শর্টকাট একটা সিস্টেম বলেছিলাম। শর্টকাট সিস্টেমটা হচ্ছে, যদি সুদে আসলে এত গুণ হয়, এই কথাটা যদি লেখা থাকে এত গুণ হয়, তাহলে তার যত গুণ থাকবে তার মানে তার এক কম করে নিচে বসাবো, এক কম করে নিচে বসাবো। মানে যদি 3 গুণ থাকে তাহলে নিচে দিব 2, 3 গুণ থাকলে নিচে দিব, সরি, মানে যত গুণ থাকবে, মানে কথাটা নিচে না, মানে সরি আমি একটু ভুল বলছি, যত গুণ থাকবে তার এক গুণ কম বসাবো, মানে এক কম বসাবো। এক কম বসাইলে 3-এর এক কম মানে কি 2, তার মানে এখানে আমি 2 বসাবো। এইখানে যে বছরটা থাকবে সেই বছরটা নিচে বসাবো, ইন্টু 100% করে দিব, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। মানে কথাটা বুঝেন নাই মনে হয়, মানে কথাটা কি বুঝেছেন? আমি শর্টকাটটা বলি, যদি সুদে আসলে কত কত গুণ হবে, এখানে যদি 3 গুণ থাকে তাহলে 3 থেকে 1 বিয়োগ করবো, 1 বিয়োগ করলে কত আসে 2। এক বিয়োগ যে করতেছি এটারও আমি একটা লজিক বলে দিই, লজিকটা বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আমাদের তো রেট বের করতে বলছে, রেটের মান হচ্ছে I/P n ইন্টু 100%, এটা হচ্ছে রেটের মান, বুঝেন? রেটের মান হচ্ছে I/P n ইন্টু 100%। সুদে আসলে যদি 3 গুণ হয়, তাহলে সুদ সব মানে আমাদের মনে রাখতে হবে আসল সব সময় 1 গুণ, আসলের মান 1 গুণ, তাহলে এইটা হচ্ছে 1 গুণ কাটা। আর আসল 1 গুণ চলে গেলে সুদের মান হবে 2 গুণ, তার মানে এর নাম দিব 2। আর এন এর মান তো 8 বছর, তাই এখানে 8 দিয়ে দিলাম ইন্টু 100%। মানে কথা কি বুঝেছেন আপনারা? মানে আসল যদি 1 গুণ হয়, সুদ আসল মিলে 3 গুণ, তাহলে মানে সুদ কয় গুণ? 2 গুণ, সেজন্য 1 কম হচ্ছে উপরে। কথা কি বুঝেছেন? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। ওই একই অঙ্ক দেখেন, কত টাকা হার সুদে 10%, তার মানে এখানে দ্বিগুণ হয় বলছে, তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 গুণ হবে মুনাফা। আর সুদ তো মানে মূলধন তো একই থাকে সবসময়। আর নিচে শুধু 10 বছর যে আছে 10 দিব, ইন্টু হচ্ছে 100% করে দিলে, কাটাকাটি করলে তো 10ই আসে, 10 হবে অ্যান্সার। ক্লিয়ার না? 10 বছরে দ্বিগুণ হয়, একই অঙ্ক। 20 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? আচ্ছা, এই অঙ্কটা একটু মানে এখানে বলছে যে কোনো আসল আহ এই যে 10 বছরে, দেখেন এখানে এখানে মজার একটা বিষয় আছে। কোনো আসল 20 বছরে দ্বিগুণ হলে, তাহলে এই 20 বছরে যখন দ্বিগুণ হয়েছে কোনো আসল, তখন আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে আমরা যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে রেটটা বের করে ফেলতে পারবো। রেট রেট মানে সুদের হারটা, যেটাই এইখানেও কত বছরে 3 গুণ হবে, এখানেও রেটটা সেম থাকবে। তার রেটটা কেমনে বের করবো? যেহেতু দ্বিগুণ হয়েছে তার মানে 1 গুণ আছে সুদ, আর মূলধন তো একই থাকে, তার মানে নিচে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 100%, তার মানে এখানে রেট হচ্ছে 5%, 5% হচ্ছে রেট। ঠিক আছে, 5% হচ্ছে রেট। কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? এখন দেখেন আই ইকুয়াল যদি আমরা পিএনআর করি, এবার আমাকে আর এর মান বের করতে বলছে, তার মানে I/PN, I/PR, মানে এইবার আমাকে এন এর মান বের করতে বলছে, কারণ কত বছরে বলছে, মানে এন ইকুয়াল I/PR। আই এর মান কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, তার মানে সুদের মান এই আসলের মান যদি 1 হয়, তাহলে সুদের মান হচ্ছে 2, কারণ 3 গুণ যেহেতু, মানে 3 গুণ থেকে 1 গুণ বাদ দিলে বাকিটা থাকতেছে সুদ, ইন্টু আর এর মান হচ্ছে 5%, মানে নিচে 5/100, মানে উপরে একটা 100 চলে যাবে, কাটাকাটি করলে 20, তার মানে 20 বছরে কি, আচ্ছা 20 দ্বিগুণে 40, 40 বছরে আমাদের আসলে 40 বছরে আমাদের আসলে কি হবে? 40 বছরে 3 গুণ হবে। ক্লিয়ার আমাদের? সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, দেখেন
আমরা এটা আরেকবার বলতেছি, দেখেন খেয়াল করেন, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। তার মানে এখান থেকে আমি যদি বিক্রিয়ার হার মানে এই সুদের হারটা বের করে নিই এবং দ্বিতীয়তে সুদের হারটা যদি আমি বসাই দিই, কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, মানে এখানে দুইটা আলাদা আলাদা জিনিস। তাহলে এইখান থেকে আমি যদি রেট বের করতে চাই যে কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, এখান থেকে বিক্রিয়ার হারের কথা যদি আমি বলি, আই মানে আই ইকুয়াল পিএনআর দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আর ইকুয়াল থাকে আই বাই পিএন। তাহলে আমি আপনাদেরকে সবসময় বলতেছি এই কথা, যদি সুদ আসলে দ্বিগুণ হয়, তার মানে আসল সবসময় এক, পি এর মান হচ্ছে সবসময় এক, তাহলে দ্বিগুণ হলে আপনার আসল সুদও এক, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে আসল তো 1 নিয়ে গেছে। আর এন এর মান বলছে হচ্ছে 20, রেট বের করার জন্য 100% দিয়ে আমাদেরকে গুণ দিতে হয়। তার মানে এখানে আসলে আমাদের আসতেছে 5%। 5% হচ্ছে আর এর মান। এখন আমাদেরকে দ্বিতীয়তে আমাদেরকে যে জিনিস জিজ্ঞেস করছে যে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, কত বছরে। আবার যদি আমরা আই ইকুয়াল পিএনআর বলি, সেখান থেকে আমি এন এর মান এবার চাই আমি আই বাই পি আর। আই এর মান হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে সুদে আসলে 3 গুণ হয়েছে, পি এর মান যদি 1 গুণ হয়, পি যদি 1 গুণ হয়, তাহলে আই হচ্ছে 3 গুণ থেকে 1 গুণ গেলে 2 গুণ। আর আর এর মান তো এখানে বের করছি 5%, 5% মানে 5/100। 5/100 কি আমি বলছি, নিচে 100 হইলে উপরে 100 দিয়ে গুণ চলে যায়। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 5 20 100, 20 গুণন 2 মানে 40, 40 হচ্ছে অ্যান্সার। বুঝেছেন? হ্যাঁ, ওই ওই ভাইয়ের কথার মতো করে আমি বলি, যদি এরপরেও বুঝতে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আরেকবার দেখবেন, দেখে আপনি বুঝে যাবেন। আমি মনে করি যে আমি খুব ধীরে ধীরে বুঝাইছি, কোনো সমস্যা নাই, বুঝে যাওয়ার কথা। ওকে, কত হার সুদে 10 বছরে সুদে আসলে 3 গুণ হবে, 8 বছরে 3 গুণ হবে, করে ফেলেন। হ্যাঁ, বার্ষিক সুদের হার কত টাকা হলে 8 বছরে মূলধন 3 গুণ হবে। তাহলে 3 গুণ হইলে উপরে যাবে 2, নিচে আসবে 8 বছর ইন্টু হচ্ছে 100%। আচ্ছা, এগুলা তো করছি আমরা না, এগুলা কি করবো আর 25। হ্যাঁ, টাকা কেন? আচ্ছা, 25 টাকা শতকরা। ওকে, শতকরা 25 টাকা। ওকে, শতকরা 25 টাকা মানেই কিন্তু এই যে সুদের হার কত হলে, মানে শতকরা 25 টাকা মানেই কিন্তু 25%। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা একই অঙ্ক, দ্বিগুণ হয় মানে ওই যে তখন যে অঙ্কটা করে দিলাম, সেম অঙ্ক না এটাও? দেখেন তো সেম টাইপের অঙ্ক না এগুলা? দেখেন, পারা যাবে? এই অঙ্কটা কি সেম টাইপের না? ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন 12 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তার মানে এখান থেকে আমি রেট বের করব, দ্বিগুণ হয়েছে যেহেতু, তাহলে আই আই এর মান হচ্ছে 1 গুণ হবে, দ্বিগুণ থেকে 1 বিয়োগ করলে 1 গুণ। আর এখানে 12 বছর বলছি, ইন্টু হচ্ছে 100%। যদি করা যায়, তাহলে 100 কে 12 দিয়ে ভাগ করলে আসলে এখানে আসে 3 4 12, এখানে আছে 4 25 100 না, 25/3%, 25/3% আর এর মান আসে। আর আমার চাইছে হচ্ছে ওই একই পরিমাণ 4 গুণ হবে, সুদে আসলে 4 গুণ হবে। তার মানে এন এর মানটা চাওয়া হয়েছে কত বছরে, সেই জন্য আই বাই যদি আমি পিএন বলি, হ্যাঁ, নেটের প্রবলেমের কারণে হতে পারে। 4 গুণ যদি হয়, তাহলে আই এর মান হচ্ছে 3, পি এর মান হচ্ছে 1, ইন্টু আর এর মান হচ্ছে 25/3%। তাহলে 25/3% মানে কিন্তু পার্সেন্ট মানে নিচে একটা 100 ছিল, তাহলে 3 আর 100 উপরেই কিন্তু আবার গুণ চলে যাবে, তাই না? 3 আর 100, তাহলে এটা কাটাকাটি করলে 4 চলে আসে, 3 4 12, 3 12 36, 36 বছর। 36 বছর। ক্লিয়ার? বুঝেছেন?
ওকে, ঠিক আছে। ওকে, এবার আরেক টাইপের অঙ্ক দেখেন। এটা 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 হচ্ছে এর পরের টাইপের অঙ্ক। আচ্ছা, আমার কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে? আমাকে একটু জানান তো, সবাই কি কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার। মানে একটু ভয়ের মধ্যে আছি যে লাস্টের অ্যান্সারটা 36। মানে ভয়ের মধ্যে আছি কেন, যে আমি ঢাকার বাইরে আছি, তো ঢাকার ঢাকার বাইরে আছি, সেজন্য মানে একটু প্রবলেমের মধ্যে আছি। মানে একটা কাজে আমি ঢাকা থেকে বাইরে আছি এখন। ওকে, ঠিক আছে। না মানে এর আগের অঙ্কটা আমি করাতেই চাই নাই সেখানে। এর আগের অঙ্কটা এই এই এর আগের যে অঙ্কটা ছিল, যে কত বছরে দ্বিগুণ তিনগুণ হবে, এই কথাগুলো আমি করাতে চাইনি। কেন? ওই যে একই অঙ্ক তো আমি আরেকটা করাইলাম, তাহলে ওইটাই তো আমি বললাম যে ওটা বুঝে নিলেই হয়ে যাচ্ছে। আসেন এই অঙ্কটা তাহলে বুঝে নেন। ওই একই টাইপের অঙ্ক ভাই, একই টাইপের অঙ্ক দুইটা দুইটা তো করালাম, তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় 3 নাম্বার অঙ্কটা করে নেন। নেন, এটা অঙ্ক যেহেতু 2 ধাপের অঙ্ক, এই কথাটা একটু বুঝে নেন, মানে যাদের সমস্যা। দেখেন, একই হার এবং মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা আসলে কয় গুণ হয়? দ্বিগুণ হয়। তাহলে এইটুক থেকে আমি সবসময় মুনাফার হারটা বের করে নিতে পারবো, তাই না? কারণ বছর দেয়া আছে। তাহলে মানে আমি বুঝতে পারতেছি যে আই ইকুয়াল হচ্ছে পিএনআর, যদি আমি বলে দেই, তাহলে এখান থেকে আর এর মান যদি বের করি, আই ইকুয়াল হচ্ছে আর ইকুয়াল আই বাই পিএন। 6 বছর মানে এন এর মান 6 বছর, ডেফিনেটলি 6, কোনো সমস্যা নেই। যখন দ্বিগুণ তিনগুণ চারগুণ যাই বলুক না কেন, যে মুনাফা আসলে মানে সুদ আসলে হয়েছে দ্বিগুণ, তার মানে মুনাফা আসলে যেহেতু দ্বিগুণ হয়েছে, তার মানে আমি যদি আসলকে 1 ধরি, তাহলে মুনাফা হয়েছে 1। কেন? কারণ মুনাফা আসল মিলে দ্বিগুণ হয়েছে। তার মানে দ্বিগুণ হইলে আমাদের 2 থেকে 1 তো চলে গেছে মূলধনে, আর 1 বাকি আছে হচ্ছে মুনাফা। যদি 3 গুণ হতো, 1 যাইতো মূলধনে, 2 আসতো মুনাফায়। যদি 5 গুণ হতো, তাহলে মুনাফা আসলে 5 গুণ হতো, তাহলে 1 যাইতো মূলধনে, 4 আসতো মুনাফায়। সেম সিস্টেমে, এই সিস্টেমে তাহলে আর এর মান বের করার জন্য ইন্টু আমরা সবসময় 100% দেই, 100% দিয়ে গুণ দিয়ে দিই, তাই না? তো 100% দিয়ে গুণ দিলে আমাদের হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে যেই জিনিসটা আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি মানে 6 ভাগ, মানে 100 ভাগ হচ্ছে 6, এই পার্সেন্টটা পাচ্ছি। তাহলে 100-কে 6 দিয়ে ভাগ করলে আলটিমেটলি 50/3% আসে, 50/3%। তো আমরা এই কথাটা এখন দ্বিতীয়টার ক্ষেত্রে যদি ইউজ করি, কত বছরে সুদে আসলে মুনাফা আসলে 3 গুণ হবে, কত বছরে? এইবারও আমি যদি আই ইকুয়াল পিএনআর এর কথা বলি, আই ইকুয়াল পিএনআর এইবারও যদি বলি, তাহলে আমরা এইটা ইউজ করতে পারতেছি যে এইবার আমার এন এর মান চাওয়া হয়েছে। এবার আমার কিসের মান চাওয়া হয়েছে? এন এর মান। তাহলে এন ইকুয়াল আমরা বসাতে পারবো আই বাই পিআর। এখানে 3 গুণের কথা বলছে, তার মানে 1 গুণ হচ্ছে মূলধন, 1 হচ্ছে মূলধন, আর 2 গুণ হচ্ছে আপনার মুনাফা। আর আর এর মান তো হচ্ছে 50/3%। 50/3% পার্সেন্টেজ মানে নিচে একটা 100 দিয়ে গুণ হবে পার্সেন্টেজের জন্য। এই 3 আর 100, এটা যেহেতু ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, তাই 3 আর 100 কিন্তু উপরে গুণ চলে যাবে। মানে 2 গুণন 3 গুণন 100 ভাগ হয়ে যাবে 50। তার মানে কাটাকাটি করলে এখানে 2 আসে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 বছর। বুঝছেন কিনা? সবাই বুঝেছেন? একটু আমাকে জানান সবাই বুঝেছেন কিনা। ওটা কি ইয়াত্রা লাগানো আছে? চেক করো তো।
না হচ্ছে না তো মনে হয়। আচ্ছা ওটা লাগাও। হুম, হয়েছে। ওকে, একই টাইপের অঙ্ক 3টা করছি। নিচের পি এর মান কই মানে? নিচের পি এর মান 1 ভাইয়া। 4 গুণ যদি হয়, পি এর মান নিচের পি এর মানও 1, মানে যখন আপনাকে গুণ বলবে পি কে 1 ধরবো, মনে করেন সুদ আর আসল মিলে যদি 10 গুণ হয়, তাহলে পি এর মান 1 ধরবো, এন এর আই এর মান ধরবো 9। যদি মানে 8 গুণ বলে, পি এর মান 1 ধরবো, আই এর মান ধরবো হচ্ছে 8, মানে এরকম, মানে পি এর মান অলওয়েজ 1 ধরবো যদি গুণ গুণ থাকে, এত গুণ থাকে। মানে এই কথাটা বোঝা যায় নাই? মানে আমার আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা কিন্তু খুব ইজি একটা কথা। এই কথাটা খুবই ইজি একটা কথা যে আমাদের যদি সুদে আসলে, মনে করেন সুদ আর আসল মিলায় 50 গুণ হয়েছে, তাহলে 50 গুণ যে হয়েছে, তাহলে সুদের পরিমাণ যদি আপনি, আমি তো একটু আগেই দেখালাম এই কথাটা, যে আসল যদি এক্স থাকতো, তাহলে সুদ আসল হইতো হচ্ছে 50 গুণ, মানে 50x হইতো। তাহলে সুদের পরিমাণটা দাঁড়াইতো 50x থেকে এক্স বাদ দিলে 49x। এই জন্য আমি বলতেছি এইটা এক্স হইলে এটা 49x, মানে এইটা 1 হইলে এটা হবে 49। তাই আমরা এটা বলি আর কি এরকম, যে এইটাকে মুনাফাকে আমি সবসময় আসলকে 1 ধরবো, আর মুনাফার পরিমাণটা বা আই এর মানটাকে এখানে যত গুণ দেওয়া থাকবে তার চেয়ে 1 কম ধরবো। কথা কি বুঝি নাই এটা? মানে কথা কি বুঝেছি? ওকে, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক আমার মনে হয় না যে আর কোনো প্যারা দিবে। মানে বহুতক্ষণ বললাম আমি, আপনাদের বুঝে যাওয়ার কথা, ভালোভাবেই বুঝাইছি। এর পরের টাইপটা দেখেন, এর পরের টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক দেখেন, এখন থেকে বুঝে যাবেন, এগুলো এগুলো খুব মানে খুব সহজ পদ্ধতিতে আমি করাবো তো, তাই আর কোনো প্যারা নাই। এই টাইপের অঙ্ক দেখলে মানুষের অনেকের জ্বর চলে আসতো, আর এরকম অঙ্ক পারবো না। হ্যাঁ, দেখেন এখন থেকে পারবেন, কিরকম পারবেন। এখানে বলা হয়েছে যে শতকরা বার্ষিক কত হার সুদে যে 5 বছরের সুদ, সুদ আসলের 1/5 হবে। সুদ আসলের 1/5 হবে। আচ্ছা, সুদ আসলের 1/5 মানে কি? মানে দেখেন, কথাটা কথাটা ভালো করে বুঝেন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যে এই সুদটা সুদ আসলের 1/5। এই যে যখন এইভাবে করে দেওয়া থাকবে, এই সুদ যে আছে, সুদ 1 হইলে সুদ আসল কিন্তু 5। এটা কি বুঝেন? মনে করেন, মনে করেন আপনাকে আমি বলি, যদি ভালো ভালো করে এই জিনিসটাকে খেয়াল করেন, আপনাকে যদি আমি বলি যে এটা এখানে এখানে রহিম, আপনার নাম রহিম, রহিমের সম্পত্তি আছে, মোট সম্পত্তির, মোট সম্পত্তির, রহিমের সম্পত্তি, মোট সম্পত্তির 3/1, 3/1। আমি এই কথাটা বললাম, এই কথাটার অর্থ কি? যে মোট সম্পত্তি 3/1, মানে মোট সম্পত্তি যদি 3 হয়, রহিমের সম্পত্তি হচ্ছে 1। কথা কি বোঝা গেছে? মানে 3/1 মোট যদি সম্পত্তিকে 3 ভাগ করা যায়, তার 1 ভাগ আছে রহিমের। এটা কি বোঝা গেছে? এটা কথা বোঝা গেছে? মোট সম্পত্তিকে যদি 3 ভাগ করা যায়, তার মধ্যে একটা ভাগ হচ্ছে রহিমের। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? আচ্ছা, কথা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখানেও এইভাবে করে আপনাকে বুঝতে হবে যে সুদ সুদাসুলের 1/5। কথাটার অর্থ হচ্ছে সুদের নাম যদি আমি দেই 1, তাহলে সুদাসুলের নাম দিব আমি হচ্ছে 5। এটা কি বোঝা গেছে? কারণ সুদাসলের 1/5 মানে কি? ওই যে রহিমের সম্পত্তি মোট সম্পত্তির 1/5, ওইরকম রহিমের সম্পত্তি যদি 1 হয়, তাহলে মোট সম্পত্তি হচ্ছে 5। ওই রকমই একই কথা, যে সুদের মান যদি 1 হয়, সুদাসলের মান হচ্ছে 5। তাহলে সুদাসলের মান যদি 5 হয়, সুদাসলের মান যদি 5 হয়, তাহলে আসল কত ভাইয়া? সুদাসল থেকে সুদ বিয়োগ করলে কি আসল পাওয়া যাবে? 4। আসল পাওয়া যাবে কত? 4 পাওয়া যাবে। আসল হচ্ছে 4। তাহলে আমরা যদি আবার আই ইকুয়াল পিএনআর বসাই, আমার যেখানে মান দরকার হচ্ছে বার্ষিক সুদের হার, মানে আর এর মান, তাহলে আই বাই পিএন যদি আমি বসাই দেই,
হ্যাঁ, তাহলে আই এর মান হচ্ছে 1, পি এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 5 বছর, আর পার্সেন্টেজে বের করার জন্য 100% দিয়ে আমরা গুণ দিব। তাহলে আমাদের কি কি যাচ্ছে, এটা 4 5 তো 20, 20 কে 100 দিয়ে কাটলে আমাদের আসবে 5, তার মানে অ্যান্সার হবে 5%। ক্লিয়ার কিনা? অ্যান্সার হবে 5%। ক্লিয়ার? ওকে, সুদ সুদাসলের 5-1। হ্যাঁ, 1 বছরের সুদ সুদাসলের 5-1। তার মানে সুদের মান যদি 1 হয়, সুদাসল হচ্ছে 5। আর এখন আমি সুদাসলটা লিখছি না, সুদটা আসল তার মানে 4। তার মানে আমি যদি আই ইকুয়াল পিএনআর বলি, আই ইকুয়াল পিএনআর যদি বলি, আমাকে কিসের মান চাইছে, আবার আর এর মান চাইছে। আই এর মান হচ্ছে 1 বাই পি এর মান হচ্ছে আপনার 4 ইন্টু 1 বছরে, তার মানে হচ্ছে এখানে 1 ইন্টু হচ্ছে 100%। তাহলে 100 কে 4 দিয়ে কাটলে আসলে 25% হবে অ্যান্সার। ক্লিয়ার? পারা যাচ্ছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন এখানে এখানে একটা কথা বলি, এখানে আহ, এই টাইপের কোশ্চেন আসলে 2বার আসছে। এখানে বলছে যে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 11,000 11,000 টাকা হয়, সুদ আসলের 3/8 হলে আসল এবং সুদের হার নির্ণয় করো। আচ্ছা, মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইখানে এইখানে মেইন ব্যাপারটা আমি আগে বলি, এমসিকিউ তো, যে মেইন বিষয়টা বলি যে সুদের হার কিন্তু আমরা এই নিয়মে, আমরা কিন্তু এখানে যেহেতু আমরা ধরতেছি যেহেতু সেহেতু কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কত গুণ এটা ধরতেছি, মানে আসল কিন্তু সুদ এবং আসল, মানে আসলে তো সুদ এক না, মানে এর আগের অঙ্কটাও যদি আপনি চিন্তা করেন, একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝে নেন। এখানে আমরা যে ধরতেছি সুদের মান 1 হলে সুদাসল 5, তার মানে আসল 4। তার মানে কি আসলেই সুদ 1 এখানে না, কিন্তু এখানে সুদের মান তো কোনো একটা পরিমাণ ছিল, সেই পরিমাণটা আমরা বের করি নাই। 1 হলে 4, আমরা যেহেতু এইটা আমরা ওই গুণটা দিয়ে করতেছি, আই ইকুয়াল পিএনআর, আলটিমেটলি মানে এটা আমাদের হয়ে যাচ্ছে। তাই আসলে সুদের মান কত, সুদের হারের মান কত, এটাও বের করা যায় আর কি। আচ্ছা থামেন, 123-এর মতো এই অঙ্কটা আগে আমরা করি, তাহলে আপনি ওই সেম অঙ্ক 124 নাম্বারটা সেম অঙ্ক, ওখানে শুধু আসলের মান সহ বের করতে বলছে। কোন আসল 3 বছরে মুনাফা সহ 5500 টাকা হয়, কথাটা বুঝেন আগে। মুনাফা আসলের 8/3 হলে মুনাফার পরিমাণ কত? ভাইয়া এখানে কিন্তু একটা কথা খেয়াল করেন, মুনাফা আসলের 8/3, এখানে কিন্তু বলে নাই সুদ আসলের 8/3। অঙ্ক কিন্তু মুখস্থ করা যাবে না। আপনি আমারে বলেন, এই মুনাফা আসলের 8/3 কথাটার অর্থ কি? মুনাফা যদি 3 হয়, আপনি একটু কথাটা শুনেন, মুনাফা যদি 3 হয় তাহলে আসল কত, এটা একটু বলতে পারবেন? আসল কত? আসল কিন্তু 8, কারণ মুনাফাটাই কিন্তু আসলের 8/3। এটা কিন্তু বলা নাই মুনাফা মুনাফা আসলে, যদি মুনাফা আসলের থাকতো এর আগের অঙ্কগুলাতে কিন্তু একটু ভিন্ন ছিল। এই জিনিসটা কিন্তু বুঝেন, এই অঙ্কটাতে কি ছিল, সুদ সুদাসলের 5/1, সুদ সুদাসলের 5/1, এখানে আসলের কিন্তু বলা ছিল না, এখানে বলা ছিল সুদ আসলের। তাই সুদ বলছি আমরা 1 এবং সুদাসলের পরিমাণ বলছি 5, তার মানে আসল হয়েছে 4। কিন্তু এইবারকার অঙ্কে সুদ আসলের বলেছে, সুদ আসলের, এই যে মুনাফাটা আসলের 8/3। এই কথাটার অর্থ কি?
মুনাফা যদি 3 হয় তাহলে আসল হচ্ছে 8। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু আসলের মান, নিচেরটা আসলের মান, মানে এই মুনাফা আসলের মান নয়। ঠিক আছে, ওকে। তাহলে মুনাফার হার যদি বের করতে হয় আগের নিয়মে আমরা বের করব আই ইকুয়াল পিএনআর করে, তাহলে আর সমান হবে I/PN। তার মানে আই এর মান হচ্ছে 3, আসলের মান ছিল 8, কত বছরে? 3 বছরে। তারপরে 3 ইন্টু হচ্ছে 100% দিয়ে গুণ দিলাম, 3 100কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? আমি গতদিন শিখাইছিলাম যে 100কে আপনি আগে চিন্তা করবেন 4 দিয়ে ভাগ করা, মানে 100কে 8 দিয়ে ভাগ করা মানে কি 4 গুণন 2, মানে একবার আপনি 4 দিয়ে ভাগ করবেন, একবার আপনি 2 দিয়ে ভাগ করবেন। 4 দিয়ে ভাগ করলে 25 আসে না 100কে, তাকে 2 ভাগ করলে আসে 12.5। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বোঝা গেছে? 12.5%, অ্যান্সার হবে 12.5%। সাড়ে মানে 25কে 2 দিয়ে ভাগ করলে আসলে 12.5 আসে। ক্লিয়ার? একশো 23 নাম্বার অঙ্কটা, মানে যে আমি যেটা স্কিপ করলাম, মানে এটারও অ্যান্সার আমাদের কিন্তু মানে ওই 3 বছরে 1/8 মানে একই অঙ্ক আসছে বিসিএস এ, অনেকবার আসছে এই অঙ্কটা। আসলে সুদ আসলের 3/8 এইভাবে দিচ্ছে, মানে 8-এর 3 অংশ। এই যে 12.5%, ঘ নাম্বারটা অ্যান্সার হবে। কথা বুঝা গেছে? এখানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। তো আপনি যদি সুদের হার পেয়ে যান, তারপরে আপনি যদি সুদ আসলের মান থেকে, হ্যাঁ, আপনি আপনি যেহেতু 3 বছর দেওয়া আছে, এন এর মান পেয়ে যান, আবার সুদ আসলের মান দেওয়া আছে, এখান থেকে পি এর মানও বের করা আপনারা শিখে গেছেন, এর আগে আমি শিখিয়েছি, সেখান থেকে আসল বের করতে পারবেন। মনে আছে? মানে আর এর মান বের করা আমি সহজে শিখাই দিলাম। এখন মূলধন কেমনে বের করে সেটা আমরা কি আগে শিখছি না? যদি আর এর মানও আমি জানি, এন এর মানও জানি, সুদ আসলের মান জানি, তাহলে পি এর মান বের করা আমি কি ফার্স্টেই শিখাইলাম না? সেটা বের করতে দিলে সেটাও আসে, সেটা সেটাও আসতে পারে। তো এইখানে কিন্তু এটা যেহেতু এমসিকিউ, তাই আপনাকে কিন্তু এইটা দিয়েই আপনাকে অ্যান্সারটা আপনি বলে দিতে পারবেন, আপনাকে আর আসলে যাইতে হবে না এত বড়তে করতে। মানে একটা তো এমসিকিউ এরা এমন ভাবে সেট করে যাতে করে ট্রিক্স খাটায় 1 মিনিটের মধ্যে আপনারা করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে 25 সেকেন্ড লাগবে, কোনো কোনো ক্ষেত্রে 10 সেকেন্ড লাগবে, কোনো কোনো ক্ষেত্রে 1 মিনিট লাগতে পারে। এইটা নয় যে আপনাকে 5 মিনিট ধরে অঙ্কটা করতে হচ্ছে। সেই জন্য কিন্তু আপনার শুধু আসলের মান দেওয়া নেই, কারণ আসলের মান বের করতে দিলে একটু বড় হইতো, তা বড় না করে এরা পার্সেন্টেজটা সাথে সাথে দিছে, যা 12.5% বের হয়েছে এ একবারে অ্যান্সার দিয়ে দিছে। বিষয়টা এরকম এখানে। ওকে, একই অঙ্ক, মানে একেবারে সেম অঙ্ক মানে একেবারেই সেম। হ্যাঁ, কিন্তু এখানে আসলের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তো এখানে আসলের পরিমাণটা যে শুধু জানতে চাওয়া হইলো, তা আসলের পরিমাণটা বের করার, স্যার এখানে I 3 হলে পি এর মান 8 নাকি 5 হবে? এই কথাই তো বলছি, সিরাজুল মনির, এই কথাই আমি বলেছি। এখানে বলেছে মুনাফা, এই কথাটাই আমি তো বড় বড় করে বললাম যে মুনাফা, বলেন উনি বলেছেন মুনাফা যদি 3 হয় তাহলে আসলের মান এখানে 8 হবে নাকি 5 হবে? 8 নাকি 5 কোনটা হবে ভাইয়া বলেন তো? উনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি এটা সম্পর্কে যে কথাটা বললাম কোনটা হবে? 8 হবে নাকি 5 হবে? আসলের মানটা 8 হবে নাকি 5 হবে? অবভিয়াসলি 8 হবে, হ্যাঁ সবাই অ্যান্সার দিয়েছে 8 হবে, ভেরি গুড। অবভিয়াসলি অবভিয়াসলি 8 হবে। কেন 8 হবে? কারণ এখানে দেওয়া আছে মুনাফা আসলের 8-এর 3 অংশ, মানে আসল হচ্ছে এইটা, মুনাফা হচ্ছে এটা। আর যদি দেওয়া থাকতো মুনাফা সুদাসলের বা মুনাফা মুনাফা আসলের 8-এর 3 অংশ, তখন মুনাফা হইতো 3, মুনাফা আসল হইতো 8, তখন আসলের পরিমাণ হইতো 5। মুনাফা মুনাফা আসলের দেওয়া নাই, ঠিক আছে? এখানে দেওয়া আছে মুনাফা আসলের 8-এর 3 অংশ, তাই এটা হচ্ছে আসলটা হচ্ছে 8 আর মুনাফা হচ্ছে 3। ঠিক আছে, ক্লিয়ার? এইটার মানে এটার কথা যদি আমরা বলি যে এইখান থেকে আমরা এইখান থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি, সেটা সেটা যদি আমি বলি, তাহলে এই 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 দুটা থেকে
আমরা অনেক ইজিলি বের করে ফেলতে পারবো। এটা তো আমি করাই দিলাম, আই ইকুয়াল পিএনআর দিয়ে করে ফেলবেন। একই অঙ্ক পারা যাবে, এগুলো অঙ্ক পারা যাবে, তো এটাও করাইছি। হ্যাঁ, এই টাইপের অঙ্ক আমরা করবো এখন, এই টাইপের অঙ্ক। পরের অঙ্কে চলে আসেন। কোন আসল 3 বছরে সুদে আসলে 884 টাকা এবং 5 বছরে সুদে আসলে 540 টাকা হয়, আসল নির্ণয় করুন। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলার আমি একটু রিটেন ফরম্যাটটা দেখাই। হ্যাঁ, রিটেন ফরম্যাটটা দেখাবো। আচ্ছা, রিটেন ফরম্যাট দেখানোর আগে 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 কি শর্টকাট ফরম্যাট দেখাবো নাকি রিটেন ফরম্যাট দেখাবো? আচ্ছা, আগে আমি শর্টকাটই একটু আগে আমি বলে নিই। এখানে 3 বছরে সুদে আসলে একটা মান দেওয়া আছে এবং 5 বছরে সুদে আসলে এই মানটা দেওয়া আছে। আপনারা এইখান থেকে এইটা এটা এটা বাদ দিবেন, তাহলে 5 বছর আর 3 বছর দেওয়া আছে, 5 থেকে 3 বাদ দিলে আসে হচ্ছে 2। আপনি লিখবেন 2 বছরের সুদ, 2 বছরের সুদ, 2 বছরের সুদের পরিমাণ লিখবেন। এইটা থেকে এটা বাদ দিবেন, এইটা থেকে এটা বাদ দিবেন, এটা থেকে এটা বাদ দিলে কি আসে? এটা থেকে এটা বাদ দিলে 540 বিয়োগ হচ্ছে 484, এটা বাদ দিবেন, তাহলে 2 বছরের সুদটা পেয়ে যাবেন এত টাকা। তার মানে 16 আর 40 মিলে হচ্ছে 56 টাকা। 56 টাকা হচ্ছে 2 বছরের সুদ। আচ্ছা, 2 বছরের সুদ আপনি পেয়েছেন। এইখান থেকে আপনারা 3 বছরের সুদ বের করবেন, 3 বছরের সুদ বের করবেন। তাহলে 56 ইন্টু 3 ভাগ হচ্ছে 2, এটা করলে 28, 28 কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 3 দুগুণই হচ্ছে 6 আর 2 84 টাকা। তাহলে 3 বছরের সুদ যখন আপনি পেয়ে যাবেন, 3 বছরের সুদ, তখন আসল নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখেন 3 বছরে সুদে আসলে হচ্ছে 884 টাকা, আর 3 বছরে সুদের মান হচ্ছে 84 টাকা, তাহলে বিয়োগ করলে হচ্ছে 400 টাকা। 400 টাকা হবে আসল, তাহলে আসলের মান হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে শর্টকাট ফরম্যাটে করার নিয়ম। তাহলে শর্টকাট ফরম্যাটটা আপনার মনে থাকবে কেমনে? আপনি শর্টকাট ফরম্যাটটা মনে মনে রাখার জন্য আমাদেরকে একটু বিস্তারিত যদি করি, তারপরে যদি আবার শর্টকাটটা দেখাই দিই, তাহলে আপনার মনে হয় মনে থাকবে। আমি বললাম যে শর্টকাটে কেমনে করতে হয়। এই অঙ্কটা এমনিতেই অনেক বড়, এমনিতেই অনেক বড়। হ্যাঁ, 5 বছরের সুদটা বের করতে পারেন, হ্যাঁ ওটাও সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আমরা একটু মেইন ফরম্যাটটা আগে দেখি যে কেমনে আসলে অঙ্কটা করে। আচ্ছা, এটা করে যেভাবে করে, সেটা হচ্ছে 3 বছরের সুদে আসলে এত এবং 5 বছরের সুদে আসলে এত। আচ্ছা, আপনি আপনি আমাকে বলেন, আসল তো বাড়ে না তাই না? আসল কি বাড়ে? আসল তো বাড়ে না। আসল প্লাস 5 বছরের সুদ, আসল আসল প্লাস 5 বছর সুদ মিলায়ে আমাদের আসে হচ্ছে 540 টাকা, এবং আসল প্লাস 3 বছরের সুদ মিলায়ে আমাদের আসে হচ্ছে 484 টাকা। এই দুটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে যে জিনিসটা হয়, এই দুটা এগুলা যদি আমরা সব বিয়োগ করে দিই, আসল আসল কাটা যায়, 5 থেকে 3 গেলে আসে 2, তাই 2 বছরের সুদ চলে আসে আমাদের, 2 বছরের সুদ, 2 বছরের সুদ। তাহলে আমরা যে ওইখানে বিয়োগ করে যে এই এই মানটা যে লিখেছি, কেন লিখেছি বুঝা গেছে এখন? এটা কি বুঝেছি আমরা? যে একটু আগে আমি যে বললাম যে এই এই বছর থেকে বছর বিয়োগ করব, তারপরে লিখবো যে 2 বছরের সুদ খালি লিখবো, সুদ আসল লিখবো না কিন্তু। এটার যে পার্থক্য, এটার যে পার্থক্যটা আমরা যে লিখবো, এটা 56 টাকা কেন লিখেছি এটা বুঝেছেন এখন? মানে বুঝেছেন, মানে আমরা শর্টকাটটা বুঝার চেষ্টা করতেছি, কারণ মেইন বেসিকটা আমরা বুঝে গেলে শর্টকাটটা বুঝতে পারবো আর কি, এবং মনে থাকবে জিনিসটা যে 2 বছরের সুদ, কারণ আসল প্লাস 5 বছরের সুদ মিলে 540, আসল প্লাস 3 বছরের সুদ মিলে 484। দুইটা বিয়োগ করে দিলে 2 বছরের সুদ হচ্ছে 56 টাকা। 2 বছরের সুদ যদি 56 টাকা হয়, 1 বছরের সুদ বের করলে হবে 56/2। আমি কি করব, যে কোনো একটা বছরের আমি সুদটা বের করে নিব, হয় 5 বছরের না হলে 3 বছরের। 3 বছর বের করতে পারি, 5 বছর বের করতে পারি, আপনার যেটা ইচ্ছা। কেউ যদি বলে 3 বছরে বের করবেন, তাহলে 3 বছরের সুদটা বের করে নিলে, তাহলে আস্তে আস্তে 56 গুণন 3 ভাগ হচ্ছে 2, তার মানে 28 গুণন 3, তার মানে আস্তে আস্তে 84 টাকা। 3 বছরের সুদ বের করে লাভটা কি হলো? 3 বছরের সুদে আসলে কিন্তু 484 টাকা ছিল। তাহলে সুদ আসল থেকে আমি যদি সুদের পরিমাণটা বাদ দিই, তাহলে আমি আসল পেয়ে যাবো 400 টাকা। মানে তাহলেই আমাদের অ্যান্সার চলে আসলো, অ্যান্সার হচ্ছে 400 টাকা। কথা কি ক্লিয়ার? মানে আমি শর্টকাটটা যে করেছি, এটা কি ক্লিয়ার হয়েছে কিভাবে করে করেছি? টাইমটা কিভাবে করে বাঁচাতে হবে, ক্লিয়ার? এইখানে এখানে ওই যে এই কাজটা কিন্তু আমি এইভাবে করেও করতে পারতাম। কেউ যদি বলে যে 3 বছর কেন বের করব, আমি 3 বছর বের না করে আমি 5 বছর বের করব, করতে পারি না, কারণ 5 বছরেও তো সুদ আসলের মান দেওয়া আছে। তা 2 বছর থেকে 5 বছর যদি বের করি, তাহলে 56 গুণন 5 ভাগ 2 এটাও করতে পারি। তাহলে 28 কে 5 দিয়ে গুণ করলাম,
28 কে 5 দিয়ে গুণ করলে কি হবে? 28 কে 5 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 5 8 40, আর 5 দ্বিগুণে হচ্ছে 10, মানে 140 টাকা। তাহলে মানে 5 বছরের সুদের মান হচ্ছে 140 টাকা। 5 বছরের সুদ আসল ছিল 540 টাকা, বিয়োগ করলে কিন্তু 400 টাকাই আসে। ক্লিয়ার? মানে ওই 5 বছর বের করলে আমাকে 5 বছরের সুদ আসল থেকে বাদ দিলে ওই 400 টাকায় আসবে। ক্লিয়ার? বুঝেছেন? 3 বছর বের করলে 3 বছরের সুদ আসল থেকে ওই মানটা বিয়োগ দিলে আমাদের ওই একই মান আসবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে। তাই এটা নিজেরা করেন, এটা নিজেরা করেন তো। 460 টাকা আছে এবং 5 বছরে 500 টাকা আছে, নিজেরা করেন। তাহলে কি 2 বিয়োগ করলে কত আসে? 2 বছরে, 2 বছরের সুদ কত? বিয়োগ করলে আসে 40 টাকা। তার মানে 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। তাহলে 3 বছর যদি বের করি, 3 বছরে আসবে 3 20 60 টাকা। 60 টাকা বিয়োগ করে দিলে আসবে 40। 60 টাকা বিয়োগ করে দিলে ভাইয়া 60 টাকা বিয়োগ করে দিলে আসলের মান আসবে 400 টাকা। আসলের মান আসবে 400 টাকা। কিন্তু আসল তো বের করতে বলে নাই, এবার সুদের হার বের করতে বলছে। ওকে, সুদের হার যেহেতু বের করতে বলছে, 400 টাকার ভাইয়া, 400 টাকার 400 টাকার কিন্তু 3 বছরের সুদ, 3 বছরের সুদ কিন্তু হচ্ছে 400 টাকা। 3 বছরের সুদ আমাদের কত টাকা? কত টাকা? 60 টাকা। তার মানে আপনি 100 টাকার 1 বছরের সুদ বের করতে পারেন। 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 60 ভাগ, আচ্ছা এইভাবে করেও করতে পারেন। আবার আপনাদের যদি ইচ্ছা হয় যে আমরা আগের নিয়ম যেটা ফলো করছি, কত হবে? 60 ভাগ 400 ইন্টু হচ্ছে 3, এখানে হচ্ছে 100 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ যাচ্ছে, এখানে 20 আসতেছে, তার মানে 5%। অ্যান্সার হবে 5%। মানে 400 টাকা আসার পরে 2 নিয়মে অঙ্কটা করা যেতে পারে। এইসব ফরম্যাট বাদ দিয়ে আমি আই ইকুয়াল পিএনআর ইউজ করে ফেলতে পারি। আই ইকুয়াল পিএনআর ইউজ করলে কিন্তু আর এর পার্সেন্টেজটা বের হয়ে যাবে, তাই না? আমি যদি আই ইকুয়াল পিএনআর যদি বের করে ফেলি, যে আই ইকুয়াল পিএনআর, তাহলে আই এর মান আমি পেয়েছি কত? 3 বছরের সুদ কত পেয়েছি? 60 টাকা। পি এর মান কত আসছে? 400। এন এর মান কত বছর? 3 বছর। আর এর মান আমাকে বের করতে হবে। তার মানে আর ইকুয়াল হবে 60 ভাগ 400 ইন্টু 3 ইন্টু হচ্ছে 100% দিয়ে গুণ দিয়ে দিলে পার্সেন্টেজে পেয়ে যাব। তাহলে আপনাদের সুবিধা হবে। অনেকে অনেকে ওইভাবে করে, যেহেতু আমি করাইনি ওইভাবে। হ্যাঁ, 4 4 15 60, 3 5 15, এই তো 5%। ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার? হ্যাঁ, আই ইকুয়াল পি এন আর ইজি। এটা করেন দেখি। সুদে আসলে 4 বছরে সুদে আসলে 600 টাকা হয়, এবং 6 বছরে সুদে আসলে 700 টাকা হয়। তার মানে দুই বিয়োগ দিলে 2 বছরে সুদ হয় 200 টাকা। 2 বছরে 200, তাহলে 4 বছরে কত হবে? 1 বছরে 100, তার মানে 4 বছরে সুদ হবে 400 টাকা। তাহলে বিয়োগ দিয়ে দিলে, 400 বিয়োগ দিলে আমাদের আসে হচ্ছে, আরে কি করলাম এটা, মানে এই দুইটা বিয়োগ দিলে 2 বছরে, 2 বছরে সুদের পরিমাণ হচ্ছে 600। 700 থেকে 1 বিয়োগ দিলে 600, 100 টাকা। তার মানে 1 বছরে আসতেছে 50 টাকা। আর আমার লাগবে হচ্ছে 4 বছরটা বের করি। 4 বছরে আমাদের আসবে 100 এর দ্বিগুণ হচ্ছে 200 টাকা আসবে। তার মানে 200 টাকা যদি বাদ দেই, 600 থেকে যদি 200 বাদ দেই, তাহলে 400 টাকা হচ্ছে আমাদের মূলধন, তাই না? ক্লিয়ার? সবাই বুঝেছি?
ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, একই অঙ্ক দেখে নিয়েন যদি সমস্যা হয়ে থাকে। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমি করাইছি, এই অঙ্কটাই মনে হয় করাইছি না, এই অঙ্কটা করাইলাম না, ওই যে একই একই হার সুদে এটাকে এক্স ধরে আমি করাইছিলাম, যে মনে আছে? সবার মনে আছে এটা? এটাকে এক্স ধরে যে করালাম, যে একই হার সুদে এই দুটা যোগ করে যে 185 টাকা হয়, মনে আছে সবার? করাইছি না? করা হয়েছে, হ্যাঁ, নাইমুর ভাই বলছে করা হয়েছে, জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। এটা প্রথম দিন বা দ্বিতীয় দিন করাইছি না, প্রথম দিন মনে হয় করাইছিলাম এটা। সেম অঙ্ক, ওই যে আই ইকুয়াল, মানে দুইটা দুইটা আলাদা আলাদা আছে, তাও কি একটা করাই দিব? আচ্ছা, একটা করাই দিই, রিভিশন হয়ে যাক না, একই হার সুদে, একই হার সুদে বলেছে, একটা রিভিশন হয়ে যাক, যেহেতু একই হার সুদে মানে হচ্ছে আমি ধরে নিই যে এটা হচ্ছে এক্স পার্সেন্ট হার সুদে, তাহলে এক্স% হার সুদে যদি বলি 300 টাকার 4 বছরের সুদ, তার মানে আই ইকুয়াল পিএনআর, মানে এখানে বুঝতে হবে দুইটা দুইটা সুদ একত্রে 222 টাকা হয়েছে, 222 টাকা হয়েছে, এটা বুঝাই দিয়ে যদি বলি, তাহলে প্রথম সুদ প্লাস দ্বিতীয় সুদ মানে দুইটা সুদ মিলে 222 টাকা হয়েছে। প্রথমটা হচ্ছে পিএনআর, পি এর মান হচ্ছে 300, এন এর মান হচ্ছে 4 বছর, আর এর মান হচ্ছে এক্স% মানে এক্স ভাগ 100 কাটাকাটি করলে এখানে আসতেছে 12x, আর এখানে 500 টাকার 5 বছরের সুদ, তার মানে 500 হচ্ছে পি, এন মানে হচ্ছে 5, এবং এক্স মানে এক্স% মানে x/100, এই দুইটা মিলে হচ্ছে 220 মানে এখানে আসতেছে 5, তার মানে 12x প্লাস 25x ইকুয়াল 222, তার মানে 37x সমান হচ্ছে 222, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, এক্স সমান হচ্ছে 222 ভাগ হচ্ছে 37, 37কে এইটা দিয়ে ভাগ করলে কত আসে, কত আসে? এক না, 6 6 7 42, আর 3 6 18, আর 2 হ্যাঁ 22, 6%। ক্লিয়ার সবাই? এক্স এর মান হচ্ছে 6, সবাই ক্লিয়ার? সেম সেম টাইপের এই টাইপের অঙ্ক আমি করাইছি, কিন্তু এই সেম ভাবে করে আপনারা করে ফেলবেন। রিটেনে কিন্তু এইভাবে, মানে রিটেনে আসলেও সেম ভাবেই করতে হবে, আর কিছু না। আই ইকুয়াল পিএনআর, দুটা দুটা যোগ করে দিলে 222 টাকা হচ্ছে, এখান থেকে এক্স এর মান। ওকে, ঠিক আছে। সেম অঙ্ক। আচ্ছা, এখন আমরা মানে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কে চলে যাই। চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক খুবই সহজ। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক মানে আমাদের আজকে মুনাফার অঙ্ক পুরোটা শেষ হয়ে যাবে। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক খুবই সহজ অঙ্ক, এটা আমি চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক সম্পর্কে আমি বেসিকটা প্রথম দিন দিয়েছিলাম চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কের। তবে এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক এইটা এটা সম্পর্কে আমি এখন কথা বলি আর কি, চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে। চক্রবৃদ্ধি মুনাফার যদি আপনাকে মুনাফার ক্ষেত্রে আমাদের আমাদের কি কি জিনিস থাকে, আমাদের একটা থাকে হচ্ছে মূলধন থাকে, তাই না? মূলধন থাকে। আচ্ছা, আমাদের মুনাফা থাকে, আমাদের মূলধন মানেই কিন্তু আসল, তাই না? মূলধন মানেই হচ্ছে আসল। আর এখানে মুনাফা আসল বা সুদ আসল থাকে, সুদ আসল বা মুনাফা আসল অথবা সবৃদ্ধি মূল এই কথাগুলা দেওয়া থাকে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে লেখা থাকবে চক্রবৃদ্ধিতে, মানে এগুলো মানেই হচ্ছে সুদ আসল, মুনাফা আসল, হ্যাঁ, সবৃদ্ধি মূল, মূলধন এখন এত হলো বর্তমানে, মানে সুদ সহ মূলধন এত হলো। তাহলে এটাকে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি। সি মানে যেহেতু কমপ্লেক্স, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টের, সেখান থেকে সি তে কম্পাউন্ড আর কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফার ইংরেজি হচ্ছে যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ড ইন্টারেস্ট। সেজন্য এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। ওই সি ইকুয়াল হচ্ছে এখানে পি প্লাস হচ্ছে আই, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখন আমরা
এখন আমি আপনাদেরকে একটা আগে কথা বলতেছি, কথাটা ভালো করে মনোযোগ দিবেন, কথাটা খুব মনোযোগ দেন, তারপরে আমি আসতেছি এই জায়গায়, খুব মনোযোগ দিবেন সবাই। আচ্ছা, এটা এখানে থাক, স্টপ দেই। এখানে খুব ভালো করে মনোযোগ দেন আপনারা। রিটেনে এই নিয়মে করলে ভুল ধরবে না তো? কেন, মানে কি, কোন নিয়ম আছে, কি নিয়ম আর, মানে কোন নিয়মে করলে সঠিক ধরবে, মানে এটাই তো আমি বুঝলাম না। এর আগের অঙ্ক I1 প্লাস I2 ইকুয়াল এত যে লিখলাম, এটাই তো সঠিক নিয়ম। মানে আপনি কি পিএনআর এর আবার কোনটা আমি বুঝি নাই, কোন নিয়ম এইটা ছাড়া করবেন আপনি, এটা বুঝি নাই আর কি। রিটেনে এটা করলে ভুল ধরবে না তো? মানে আমি আমি আবার একটা কথা বলি, যে সবচেয়ে বড় কথা, যে ওই যে বইগুলোতে অনেকগুলো বইয়ে এগুলো পাটিগণিত আকারে দেওয়া থাকে, সবসময় মনে রাখবেন পাটিগণিতের চেয়ে বীজগণিত সহজ, সবচেয়ে বড় কথা এটা। আর আপনাদের খাতা কিন্তু প্রাইমারি স্কুলের টিচাররা কাটবে না, প্রাইমারি স্কুলের টিচাররা এইসব নিয়মের উপরে মার্কস আছে। প্রাইমারি স্কুলের টিচাররা, আপনার পিএসসি টিচার বা যেগুলো নিয়োগ পরীক্ষার যে টিচার, এগুলো ইউনিভার্সিটি টিচার হয়, বড় বড় কলেজের টিচার হয়, এদের কাছে যত শর্টকাট নিয়মে আপনি রিটেনেও অ্যান্সার করবেন তত মার্কস পাবেন। আমি এইটা কথা বলতেছি। আমার বুয়েটে যখন আমি এক্সাম দেই, তখন আমরা ওই ভাইদেরকে জিজ্ঞেস করতাম বা স্যারদেরকে জিজ্ঞেস করতাম, স্যার যদি এই লাইনের পরে 5টা লাইন গ্যাপ দিয়ে যদি এই লাইনটা লিখি তাহলে কি মার্ক কাটা যাবে? স্যাররা বলতেছে মার্ক কাটা যাবে না, তুমি এই লাইন করতে পারলে তোমার মার্ক বাড়বে, মানে মার্ক আরো বেশি দেওয়ার চিন্তা ভাবনা করবে। কেন? কারণ তুমি এখানে, মানে এটা তোমরা তো ছোট বাচ্চা না, ছোট বাচ্চাদের জন্য নিয়মটা ফলো করা, না হলে তো ওরা মাথার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা এটা বোঝার জন্য। সেই জন্য নিয়োগের পরীক্ষাগুলোতে দেখবেন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনাকে অঙ্ক করতে হয়। আপনি যদি সব অঙ্ক যদি বলেন যে হ্যাঁ আমি রিটেন ফরম্যাটে করব, পাটিগণিতের ফরম্যাটে পুরাটা করব, তখন আপনার ওই জায়গায় হবে না। আপনার কিন্তু ইচ্ছা মতো একবারে জায়গা দিয়ে দেয় না, যে আপনি ইচ্ছা মতো করতেই থাকেন করতেই থাকেন, আপনি যত লাইন গ্যাপ দিবেন আপনি মার্কস ঠিক পাবেন আর কি। সেই জন্য মেইন কথা হচ্ছে অঙ্ক শেখা। আপনি যদি মনে করেন যে এই নিয়মে দিলে স্যার হবে না, স্যার সব নিয়ম জানে, সব নিয়মে অঙ্ক হবে, সব রিটেনে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কথাটা কি বোঝা গেছে? মানে আপনাদের মাথায় রাখতে হবে সব নিয়মই আপনি রিটেনে ফলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে এই রিটেনে ফলো করতে পারবো কিনা, এই না সেই না, এগুলো নিয়ে আপনার যারা চিন্তা ভাবনা করে ওরা ম্যাথে কখনো ভালো হইতে পারে না। সবচেয়ে বড় কথা যে আপনি এগুলো সবগুলোই ফলো করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর যত পারা যায় লাইন গ্যাপ দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে? লাইন গ্যাপ দিয়ে করার চেষ্টা করবেন, লাভ দিবেন রিটেনে, লাভ দিবেন 1 লাইন থেকে 3-4 লাইন গ্যাপ দিয়ে আপনি অঙ্ক করবেন, কোনো প্রবলেম নাই। আমরা তাই করছি সারা জীবন, ঠিক আছে? শর্টকাটে ডিরেক্টলি শুধু অ্যান্সার বসাই দিবেন না, মানে কাহিনী হচ্ছে এটা। যেমন যেমন আমরা ওই যে একটু আগে যে অঙ্কগুলো করলাম, আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে ডিটেইলস আরো আলোচনা করবো আজকে, যেহেতু আমি মানে চক্রবৃদ্ধি মুনাফাটা শেষ করতে যাচ্ছি, তাই এটা আমরা একটু শেষ করে দিই জিনিসটা। দেখেন, বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে যদি বলি যে 1500 টাকা, 1500 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা আসলে কত টাকা, মুনাফা আসলে কত টাকা হয়, কত টাকা হয়? হ্যাঁ, এটা এটা যদি আপনাকে আমি কথাটা বলি, এখানে আচ্ছা ইয়াটা উল্লেখই করে দিই একবারে, এখানে নিচে লিখতে চাইছিলাম 10% হার সুদে, 10% হার চক্রবৃদ্ধি মুনাফায়। ওকে, এটার আমাকে 3 বছরে বের করতে হবে। তো এইটার জন্য আমাদের আমাদের দুইটা ফরম্যাট আছে, দুইটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। 1 নাম্বার হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি সেটা আমি বলতেছি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল, সি মানে হচ্ছে মুনাফা আসল, আবার বলি সি মানে হচ্ছে মুনাফা আসল, মুনাফা যোগ আসল, সমান হচ্ছে পি ইন্টু 1+r⁴n। এটা হচ্ছে ফর্মুলা। মুনাফা আসলের পরিমাণ পি মানে হচ্ছে মূলধন, ইন্টু 1+r, আর মানে হচ্ছে হার, কত হার, ওই যে 10%, আর এন মানে হচ্ছে বছর। এটা হচ্ছে শর্ট। আর এটার একটা শর্টকাট, আমার একটা সিস্টেম আছে, শর্টকাট সিস্টেমটা হচ্ছে এরকম,
যে যত টাকার পরিমাণটা দেওয়া থাকবে সেটা গুণন দিব আমি এরকম, যত পার্সেন্ট দেওয়া থাকবে 10% যদি দেওয়া যায় তাহলে 10% আমি 100-র সাথে যোগ করে দেবো। 10কে 100-র সাথে যোগ করলে কত হয়? 10-এর সাথে 100 যোগ করলে কত হয়? 110। এই 110 লিখবো উপরে আর নিচে লিখবো 100, পার্সেন্টেজ মানে তো নিচে 100 আসবে। এটাই আমরা যত বছর দেওয়া থাকবে ততবার এই কাহিনীটা করব, ততবার। যদি 3বার দেওয়া থাকে আমি 3বার এই জিনিসটা গুণ করব, তাহলে আপনার অঙ্ক শেষ, তাহলে আপনি মুনাফা আসলের পরিমাণটা পেয়ে যাবেন। কথা বুঝছেন কি বুঝেন নাই? প্রথমে এখানে আসলো আসল, এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটার সাথে 100 যোগ করব, কারণ 110% আর কি, 110% মানে 110/100। এটা কয়বার করবো? এখানে 2 বছর দেওয়া থাকলে 2বার, 3 বছর দেওয়া থাকলে 3বার, 4 বছর দেওয়া থাকলে 4বার, তাহলে আপনি মুনাফা আসলের পরিমাণ পেয়ে যাবেন। কথা কি বুঝছেন আপনারা? কথা বুঝা গেছে? এই একটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা। এখন জাস্ট আমরা গুণ করে দিব যে 11 গুণন 11 গুণন 11 গুণন মনে করেন 15 ভাগ 10 করলে যা আসে তাই, এটাই হবে অ্যান্সার। কথা বুঝা গেছে? ক্লিয়ার? আপনি বলেন যে এইখানে যে মানটা আসতো পি, পি মানে হচ্ছে 1500 ইন্টু 1 প্লাস আর, আর মানে কত ছিল? হ্যাঁ, আর মানে কত ছিল? আর মানে ছিল 10%, 10% মানে কি? 10/100 টু দি পাওয়ার এন, এন মানে কত? 3 বছর, 3 বছর জন্য 3, 3 চলে আসছে। তাহলে আপনারা একটা কাহিনী দেখেন যে এই যে 1500 গুণন এখানে 100, 100 আর 10 যোগ করলে 110, এইটা টু দি পাওয়ার 3 মানে কি? এইটা 3বার গুণ। আসলে কিন্তু এই কাজই আমি করছি, আসলে যে আমি সূত্র ইউজ করি নাই তা না, সূত্রই করছি, কিন্তু সূত্র আমি না ভেবে এই লাইনটা লিখছি। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে সূত্র আমি না বুঝেই আমি এই লাইনটা করছি, সূত্রটা আমি না চিন্তা করে এই লাইনটা করছি, আর এখানে সূত্রের জিনিসটাই অ্যাপ্লাই করছি এখানে। কথা কি বুঝা গেছে? মানে সূত্র আর এটার মধ্যে কোনো তফাৎ নাই, কিন্তু এটা আমি যখন অঙ্ক আসবে আপনি একবার সূত্রটা লিখবেন, তারপরে এই জিনিসটা আপনি চিন্তা করবেন। তার চেয়ে এটা অনেক বেশি সহজ যে এটাকে আমি 1500 আমি ব্যবহার করব, তারপরে 100 সাথে 10 যোগ করে 110 হয়েছে, এটা যদি 3 বছর দেওয়া থাকে 110/100, এটা 3বার লিখবো, 2 বছর দেওয়া থাকলে 2বার, 5 বছর দেওয়া থাকলে 5বার, এই জিনিসটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার আমরা? কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এই মানগুলা যে আমরা পাচ্ছি, আমরা যে মানগুলা পাচ্ছি এটা কিন্তু মুনাফা আসলের পরিমাণ, মানে মুনাফা আর আসল যোগ করে, মানে সবৃদ্ধি মূল, মুনাফা আসল, বা ওই যে আমি যে বলছি যে সুদ আসলের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদ আসলের পরিমাণ। কিন্তু আপনার যদি সুদ বের করতে বলে তাহলে আসল থেকে বিয়োগ দিতে হবে, যে মানটা পাবেন সেখান থেকে 1500 বিয়োগ দিলে কিন্তু সুদের মানটা পাবেন। ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো সুদ আসলের পরিমাণ বা মুনাফা আসলের পরিমাণ। ক্লিয়ার আমরা না? ওকে, ঠিক আছে। আসেন এখন খেলা, এখন আমাদের খেলা শুরু হবে। ওকে, আমরা আবার অঙ্কে ফেরত যাই। এটা কি হলো? ওকে, আচ্ছা, হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা 39তম বিসিএস এর কোশ্চেনটাতে আমরা ছিলাম, 39তম বিসিএস এর কোশ্চেনে আমরা ছিলাম। ওকে, তাহলে কি কোশ্চেনটা দেখেন, কি কোশ্চেন বলছে? কোশ্চেনটা যেটা বলেছে সবাই সবাই খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুবই সহজ ভাবে করে আমরা অ্যান্সার দিয়ে দিব, কত মজা হবে সেটা দেখেন। বলছে যে 10% হার সুদে 1000 টাকা 2 বছরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এখন সরল মুনাফা আগে মুনাফার পরিমাণ আমি বের করি, মুনাফা সরলে যদি বের করি, আই ইকুয়াল পি এন আর, লিখলাম আই ইকুয়াল পি এন আর, সমস্যা নাই। পি এর মান কত? 1000 টাকা, কত কত বছর? 2 বছর। 10% মানে কি? 10/100, শূন্য শূন্য কাটায়, এখানে একটা শূন্য কাটা গেছে, আরো আমাদের দুইটা শূন্য কাটা গেছে, এখানে কত আসে? 200 টাকা। তার মানে এখানে আসছে 200 টাকা, 200 টাকা আমাদের মুনাফার পরিমাণ পাওয়া গেছে। তাহলে সরল মুনাফার পরিমাণ হচ্ছে 200 টাকা, আই তো মুনাফার পার্থক্য। তার মানে আমাকে এখন চক্রবৃদ্ধি মুনাফায় চলে যাই। চক্রবৃদ্ধি মুনাফায় সি ইকুয়াল আমি কত লিখবো? 1000 গুণন
এইটার সাথে 100 যোগ করলে 100 যোগ করলে হয় 110 ভাগ 100, এটা 2 বছর যেহেতু তাই আমি 2 বার এটা লিখবো। তার মানে দুইটা শূন্য কাটা দিলাম এইটার এই দুইটা শূন্যের সাথে, এখানে দুইটা শূন্য কাটা দিলাম এই দুইটা শূন্যের সাথে, তাহলে 10 গুণন 11 গুণন 11, 11 আর 11 গুণ করলে হচ্ছে 121, 121 কে 10 দিয়ে গুণ করলে হয় 1210। এই 1210 টাকা হচ্ছে সুদ আসলের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ আমি যদি এটাকে I1 ধরি, এই পাশে I2 হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত, আসল তো ছিল 1000, তার মানে 1210 থেকে 1000 বিয়োগ করলে হয় 210, 210 টাকা হচ্ছে সুদ। তাহলে চক্রবৃদ্ধিতে সুদ হচ্ছে 210, সরল মুনাফায় সুদ হচ্ছে 200, তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এই দুটা বিয়োগ করলে পার্থক্য চাইছে, তার মানে 10 টাকা। ক্লিয়ার কিনা, সবাই কি বুঝেছেন? মানে আমি কিন্তু চক্রবৃদ্ধিতে যে সূত্রটা দিয়েছি, এই চক্রবৃদ্ধি সূত্রটা কিন্তু কিসের জন্য ভাইয়া? এই চক্রবৃদ্ধি সূত্রটা কিন্তু সুদ আসলের জন্য, বারবার বলতেছি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধিটা কিন্তু আমাদের সুদ আসলের জন্য বা মুনাফা আসলের জন্য। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। 10%, তাহলে দেখেন এখানে এখানে কি আসে যে 10 টাকার, আমি যদি বলি যে 10 টাকার এত মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করেন, তাহলে সরল মুনাফায় 3000 টাকার 10% হার সুদে, তার মানে 3000, আমি যদি সরলের কথা বলি তাহলে 3000 ইন্টু হবে 10%, মানে 10 ভাগ 100 ইন্টু হচ্ছে 2 বছর, তার মানে দুইটা শূন্য আমি যদি কেটে দেই তার মানে আমাদের আসতেছে 600 টাকা, 600 টাকা। আমি যদি চক্রবৃদ্ধি মুনাফার কথা বলি, চক্রবৃদ্ধি মুনাফার কথা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের মানটা আসবে হচ্ছে কত টাকা বলেন? চক্রবৃদ্ধি মুনাফায় কত আসে, যে 3000 টাকা আমাদের আছে, 3000 টাকা ইন্টু 10%, মানে 110 ভাগ হচ্ছে 100 ইন্টু 110 ভাগ হচ্ছে 100, তার মানে আমাদের এখানে শূন্য দুইটা কাটা, আবার এখানে শূন্য দুইটা কাটা, তার মানে আমরা যদি চিন্তা করি 11 11 121, 121 কে 3 দিয়ে গুণ করলে 3 6 3, মানে 3 6 3 0, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে চক্রবৃদ্ধি মুনাফা আসল, তার মানে এখান থেকে আমি যদি মুনাফা বের করি তাহলে মুনাফার পরিমাণটা দাঁড়াবে 30 টাকা, মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে কত, 630 টাকা, তাহলে 630 থেকে এইটা বিয়োগ করলে আসে হচ্ছে 30 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? আরো শর্টকাট চান? 2 বছরের জন্য শর্টকাট চান? আরো শর্টকাট চান কে কে? আরো শর্টকাট এটার, মানে সবৃদ্ধি মুনাফা তো বের করতে বললে, মানে এটার যে পার্থক্যটা বের করতে বললে তো আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা যে আছে, চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা সহজে বের করতে পারতেছি, কিন্তু আরো যদি শর্টকাটে করতে চান সেটাও আমার কাছে আছে, মানে একবারে যে শর্টকাট নাই তা না। যেমন আই ইকুয়াল পিএনআর, এটা এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে আমি যদি 2 বছরের কথা চিন্তা করি, তাহলে 2 বছরের জন্য আমাদের এইটার মান আসতেছে, এন এর মান হচ্ছে 2, মানে টুয়াইজ আর এটা আসে। আর 2 বছরের জন্য আমরা এখানে যদি আমরা ইউজ করি তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, তার মানে থাকতেছে পি প্লাস পি আর, না এটা তো 2, আচ্ছা 2 বছরের জন্য, তো তার মানে এখানে আমাদের মান আসবে হচ্ছে 1 প্লাস টুয়াইজ আর প্লাস হচ্ছে আর স্কোয়ার। একটু 1 সেকেন্ড আমরা শর্টকাটটা আমরা করে ফেলি আর কি, শর্টকাটটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাহলে পি প্লাস 2pr প্লাস হচ্ছে আর স্কোয়ার,
সেখান থেকে যদি আমরা I2 এর মান বের করি, I2 এর মান বের করলে একটা পি কাটা যাবে, তাহলে 2pr প্লাস হচ্ছে আর স্কোয়ার আসবে কি। আচ্ছা, তাহলে এই দুটা বিয়োগ করলে আসবে আর স্কোয়ার। ওকে, ঠিক আছে, এই দুইটা বিয়োগ করলে আমাদের আসে আর স্কোয়ার। তাই কি আসে? না, পি আর স্কোয়ার, সরি, এখানে পি দিয়ে গুণ করে নিই, পি আর স্কোয়ার, তাহলে থাকে পি আর স্কোয়ার না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসেন আমি শর্টকাটটা দিয়ে দিচ্ছি, সবাই সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। এইটা 2 বছরের জন্য একটা মারাত্মক শর্টকাট দিব, 2 বছর, মানে বেশিরভাগ পরীক্ষায় আপনার 2 বছর আসবে, মারাত্মক একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, আর দেখবেন আর অ্যান্সার দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? দেখেন, সেই অ্যান্সার সেটা দিবেন যেটা, সেটা হচ্ছে 2 বছর যদি দেওয়া থাকে, 2 বছরের সুদ, সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে আপনি মূলধন লিখবেন ইনটু, ইনটু এইখানে যে জিনিসটা আছে, এইখানে দেওয়া আছে কি 10 টাকা দেওয়া আছে, এই 10কে 100 দিয়ে যে ভাগ করবেন, এটা আপনি 2বার করবেন আর কি, এটা এটা আপনি 2বার করবেন, তাহলে আপনাদের কত আসে? এখানে একটা একটা কাটা, একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা গেলে 30 টাকা। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে কথা কি বোঝা গেছে? যদি 2 বছর দেওয়া থাকে তাহলে মূলধন গুণন যে ইয়াটা দেওয়া থাকবে সেইটা বাই 100 2বার করবেন, তাহলে আপনার চলে আসবে। সবাই কি বুঝেছেন? মানে এটা মজা কিনা, মানে মজা লাগবে কিনা? মজা লাগবে। এখন এর আগের অঙ্কে চলে যান, তাহলে এর আগের অঙ্কে চলে যাই আমরা। এর আগের অঙ্ক, এই যে 39তম বিসিএস এ আসছে, মূলধন, মূলধন হচ্ছে 1000, এটা কত 10% দেওয়া ছিল, তাহলে 10/100 আমি কয়বার দিব? 2বার দিব, 2বার দিয়ে দিই, দুটা শূন্য কাটা, এখানে দুটা শূন্য কাটা, এখানে দুটা শূন্য কেটে দিলাম, তাহলে 10 টাকা হবে অ্যান্সার। ক্লিয়ার? এখন আর ভেজাল নাই না, তবে 2 বছরের জন্য কিন্তু, হ্যাঁ 2 বছরের জন্য কিন্তু শর্টকাটটা বের করে দিলাম। 3 বছর হইলে কিন্তু আপনারে ওই যে নর্মালি আমি যেভাবে করে করছি সেভাবে করে করতে হবে, আর কিছু না। আচ্ছা, চক্রবৃদ্ধি ষান্মাসিকে 1 বছরের ইয়া কত হবে? এগুলা সবগুলা ওই যে এগুলা ডিরেক্টলি সূত্র P × 1 + R⁴ সেটা হবে। মুনাফা নির্ণয়ের সূত্র কি হবে? P × 1 + R⁴ মাইনাস পি, P × 1 + R⁴ মাইনাস পি করলে, কারণ এইটা মানে হচ্ছে মুনাফা আসল, সেখান থেকে পি বাদ দিলে মুনাফার পরিমাণ বের হবে। ঠিক আছে? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কোনটা? মানে মুনাফা আসলের কথা বলে নাই, মুনাফার পরিমাণ কোনটা? P × 1 + R⁴, সেখান থেকে আমি পি বাদ দিলেই আমরা আসলে, সূত্রটাও কিন্তু মুখস্থ করে রাখবেন, কিন্তু আমরা অঙ্ক করব শর্টকাট দিয়ে। চক্রবৃদ্ধি সুদ কত হবে? পারা যাবে? শুধু সুদের পরিমাণ চাইছে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ চাইছে, তাহলে আমরা সূত্র কি বলছি? ওই যে আমি যে প্রথমে মানটা বের করা শিখাইলাম, 1000 গুণন 107/100, এটা কয়বার কয়বার বলছে? আহ টাকার কত বছরের, বছরের কথাটা উল্লেখ নাই আর কি, মানে এটা বছর কথাটা মানে স্কিপ হয়ে গেছে, বছর কথাটা স্কিপ হয়ে গেছে, তাহলে তো অঙ্ক করা যাবে না। মানে আমি জানি না কত বছরের দেওয়া আছে আর কি। আচ্ছা যাই হোক, মানে এটা যদি 1 বছরে থাকতো তাহলে তো 1 বছরের, আর যদি তাহলে তো জাস্ট আমি এটাকে গুণ করে দিতাম। 1 বছর মনে নাই, কারণ দশমিক আসছে যেহেতু, মনে করেন 2 বছর যদি দেওয়া থাকে তাহলে 2 বছরের। হ্যাঁ, সেটা সেটা করে সেইখান থেকে আমাকে এই যত টাকা 1000 টাকা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে? ও 1 বছরই হবে মনে হয়, কারণ 7% না, 7 মানে 70, না বেশি হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা করা যায়, এইটা এই এই অঙ্কটা করে ফেলেন, সবাই করেন তো এটা। চক্রবৃদ্ধি মূলধন কত? এই চক্রবৃদ্ধি মূলধন কত এই কথাটার অর্থ কি? এই চক্রবৃদ্ধি মূলধন মানে, এখানে কিন্তু বুঝতে হবে চক্রবৃদ্ধিতে আপনার মূলধনটা কত দাঁড়াইছে, তার মানেটা কি? এটা কি পি এর মান বের করতে বলছে নাকি সি এর মান? কে বলতে পারবে? পি নাকি সি? কে কিসের মান বের করতে বলছে? পি নাকি সি?
ভাই প্রশ্ন দেখে কিন্তু এটা খালি মূলধন দেখে কিন্তু এটা পি নয়, মূলধন দেখে কিন্তু এটা পি নয়, এটা কিন্তু বুঝতে হবে। পি তো 500 টাকায়, 500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধিতে মূলধনটা কত দাঁড়াইছে, এটা কিন্তু সি এর মান, মানে আপনার মূলধনটা এখন কত দাঁড়াইছে, মানে সুদ সহকারে আপনার মূলধনটা এখন কত, মানে কত হইছে, মানে এটা চক্রবৃদ্ধিতে আপনার মূলধনটা বেড়ে কত টাকা হয়েছে, এটাই হচ্ছে স্ববৃদ্ধি মূল, অথবা এটাই হচ্ছে আপনার মুনাফা আসলের পরিমাণটা দেওয়া আছে, এটা বুঝতে হবে। 500 টাকাই তো আপনার মূলধন, এই 500 টাকা 2 বছরে আপনি যে রাখছেন এটা বেড়ে 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 এখন আপনার মূলধনটা কত টাকা হয়েছে, এটা বুঝাইছে ওরা, মানে মূলধনটা মানে বেড়ে বেড়ে মুনাফা আসলটা কত টাকা হয়েছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু সি, সি এর পরিমাণটা বের করতে বলছে। ক্লিয়ার, সবাই বুঝেছেন? তার মানে 500 ইন্টু 20% মানে 120 ভাগ 100, এটা কয় বছর? 2 বছর। 120 ভাগ 100 2 বার দিব, দুইটা শূন্য কাটাই, এখানে দুইটা শূন্য যদি কেটে দেই, তার মানে 12 12, এই যে দেখেন 12 12 144 কে 5 দিয়ে গুণ, এই 5 দিয়ে গুণ করার সিস্টেম আমাদেরকে আমি কি শিখাইছি? 5 দিয়ে গুণ করার সিস্টেম, 5 দিয়ে গুণ করা মানে কি 10 ভাগ 2 না, তার মানে 2 দিয়ে ভাগ করে দেন, তার মানে 72, তাকে 10 দিয়ে গুণ করলে 720 টাকা হবে অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? কোন সংখ্যাকে 5 দিয়ে গুণ করা মানে কি 10 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করা, তাহলে প্রথমে অর্ধেক করে তারপরে 5 দিয়ে তারপরে একটা শূন্য বসায় দেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার সবাই? এই আর কি ওভারঅল আমাদের চক্র। পাঁচ দিয়ে গুণ করলাম কেন, মানে এই যে 12 আর 12 আছে, এখানে 5 আছে, এই জন্য গুণ করলাম। সনি বুঝি নাই আমি, 5 গুণন 12 গুণন 12, 12 আর 12 গুণ করলে 144, এখানে 5 আছে। সনি বুঝেন নাই? ও ক্লিয়ার না? ওকে। তো আমাদের আজকে থেকে আমার মনে হয় যে আপনারা পুরাপুরি পুরাপুরি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনাদেরকে প্র্যাকটিসের শীট দিলে আর পরীক্ষা নিলে আপনাদের মনে হয় এই মুনাফা নিয়ে আর কোনো ভেজাল থাকবে না। সবাই ক্লিয়ার, তাই না? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।